আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো উদ্ভিদের প্রজনন। এখন এইখানে আমাদের এইচএসসি 21 সালের স্টুডেন্টরা আছে, এইখানে আমাদের এইচএসসি 20 সালের স্টুডেন্টরা আছে যারা কিনা এবার সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, এবং এইখানে এইচএসসি 22 সালের স্টুডেন্টরা আছে। এখন এখানে 3 পদের 3 রকম স্টুডেন্ট, এবং এই যে 3 পদের 3 রকম স্টুডেন্ট, ব্যাপারটা কিন্তু বেশ মজার। এবং খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইচএসসি 22-এ যারা, তাদের কিন্তু উদ্ভিদ প্রজনন চ্যাপ্টারটাই নাই, কিন্তু যারা 21-এ আছে তাদেরও কিন্তু আছে। যারা 20-এ পরীক্ষা দিয়ে এসেছো তাদের তো অলরেডি এটা পড়ে গিয়ে আসছো। এখন প্রশ্ন হচ্ছে যারা 22-এর ক্লাস করবা তারা এটা কোন মোটিভেশন নিয়ে ক্লাস করবা। সো প্রথম কথা হচ্ছে যে এইচএসসি শর্ট সিলেবাসে হবে, তোমাদের আশা করি এইচএসসি হবে, আশা করি আগামী বছর এভাবে করোনার ছোবল আসবে না। তো তখন এইচএসসি যদিও শর্ট সিলেবাসে হয়, বাট ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে কিনা এটা কিন্তু এখনো এখনো নিশ্চিত না। যদি না হয় খুব ভালো, তাহলে তো তোমাদের এটা পড়া লাগবে না। তবে মেডিকেল ভর্তি পরীক্ষা যতই বলা হোক শর্ট সিলেবাস, আমি সবসময় বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষা হলো একটা পাগলা পরীক্ষা। এখানে যারা প্রশ্ন বানায় এরা নিজেরাও জানে না যারা কিসের জন্য প্রশ্ন বানাচ্ছে। সো আমার যেটা মনে হয় যে চ্যাপ্টারটা পড়ে রাখা ভালো, কারণ দেখা গেল যে মনে করো শর্ট সিলেবাসই পরীক্ষা হলো, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়ে দিল, হতেই পারে মেডিকেল ভর্তি পরীক্ষা এরকম যে কোনো কিছু হতে পারে। তো এইচএসসি 22-এর যারা স্টুডেন্ট তারা কয়েকটা কারণে চ্যাপ্টারটা পড়বা। এক নাম্বার কথা যে এইচএসসি শর্ট সিলেবাসে হলেও ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে এই ধরনের কোনো ঘোষণা আসে নাই। এবং হতে পারে মেডিকেল যদি শর্ট সিলেবাসে হয়, ঢাকা ভার্সিটি যে শর্ট সিলেবাসে নিবে, বাকি ভার্সিটি গুলো শর্ট সিলেবাসে নিতে বাধ্য। এটা কিন্তু তুমি তাদেরকে বাধ্য করতে পারবা না, কারণ তারা শিক্ষা অধিদপ্তরের আন্ডারে না, তারা সবাই স্বায়ত্তশাসিত। এটা হলো এক। আর দুই নাম্বার, মেডিকেল বা ডেন্টাল এরা এদের কোনো আগামাথা নাই। এরা চাইলে ইচ্ছা মতো প্রশ্ন বানাতে পারে, দে হ্যাভ নো, তারা ইচ্ছা মতো প্রশ্ন বানাতে পারে। ঠিক আছে। সো আমাদের উচিত হবে যে পুরা চ্যাপ্টারটা আমরা সিরিয়াসলি পড়ার। এবং যারা সেকেন্ড টাইমে তারা সিরিয়াসলি পড়বেই, যারা 2021 সালে তারা তো পড়তে বাধ্য, যারা 22 সালের তারাও সিরিয়াসলি পড়বা, এইটুকু আমি আশা করতেই পারি। তো আমি আর কথা বাড়াবো না, প্রচন্ড গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো, উদ্ভিদের প্রজনন। প্রচন্ড গুরুত্বপূর্ণ, মানে প্রচন্ড গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই। আমি যদি বলি কতটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই, এতে কোনোই সন্দেহ নাই। প্রশ্ন আসবেই, আসবেই মানে একদম আসবে, 100% এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, যারা হাত তুলেছো হাতটা নামাও, পরে তোমাদের প্রশ্ন নেওয়া যাবে। গহনা, গহনাকে প্রথম দেখতেছি বোধহয় আজকের ক্লাসে। আচ্ছা, গহনাকে বলার সুযোগ দিই। গহনা, বলো কি হয়েছে। জি ভাই, আমি নতুন। দ্রুতই পুরাতন হয়ে যাবা, বলো কি জানতে ভাইয়া, চাও? আমাকে অ্যাপে এখনো অ্যাক্সেস দেওয়া হয়নি, আমি ক্লাসের ভিডিওগুলো দেখতে পারছি না। দ্যাটস ফাইন। গহনা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, শুধুমাত্র তোমাকে না, কাউকে এখন অ্যাপে ইনফরমেশন অ্যাক্সেস দেওয়া হয়নি। আমাদের ক্লাসের ভিডিওগুলো সবগুলো আমাদের ফেসবুক গ্রুপে আপলোড হবে। প্রথমে ফেসবুক গ্রুপটা হচ্ছে যে গ্রুপে তুমি অ্যাড আছো, সেই গ্রুপের ফাইল সেকশনে, এটা হলো এক নাম্বার কথা। এবং দুই নাম্বার কথা, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তুমি ক্লাস দেখতে পাবা। দ্যাটস ইট। এবং ডিএমসি ড্রিমার্স অ্যাপে আসতে ইট উইল টেক আ বিট টাইম, ইট উইল টেক আ বিট মোর টাইম। ডিএমসি ড্রিমার্স অ্যাপে যখন আসবে এটা আরেকটু সময় লাগবে। ওকে, কাউকে দেওয়া হয়নি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আমরা তাহলে এখান থেকে যে চ্যাপ্টারটা আজকে পড়বো, উদ্ভিদের প্রজনন, এখান থেকে প্রশ্ন আসবেই। দিয়ে আমি সবসময় যেটা বলতাম বা বলি সেটা হচ্ছে দিয়ে প্রজনন, দিয়ে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন 100% আসবে। সো এই চ্যাপ্টারটা একদম ইউ হ্যাভ টু লার্ন বাই হার্ট, তোমাকে একদম মন দিয়ে জানতে হবে। আচ্ছা, মিজানুর বারবার হাত তুলে খানিকটা বিরক্তই করছো, কি হয়েছে বলো। ভাইয়া সরি, বাট এটা একটু জানার প্রয়োজন আছে। বলো। সেটা হচ্ছে, ভাইয়া আমি একটা এমসিকিউ নিয়ে প্রবলেমে ছিলাম। আজকে যে পরীক্ষা হয়েছে আমি ইয়াতে পোস্টও করছি, বাট অনেকে সমাধান দিছে, বাট আমার সমাধানটা কেমন জানি পছন্দ হয় না। আমি আপনার থেকে একটু শুনতে চাই। ওকে, আমি তোমাকে সমাধানটার জন্য মোটেই এখন আমি তোমাকে সুযোগ দিচ্ছি না। আমি জানতাম তুমি এই ধরনের প্রশ্ন করবা, কারণ অতীতেও তোমাকে আমি ক্লাসের শুরুতে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি পুরো আউট অফ দ্য টপিকে চলে গেছো। আমি আবারও বলছি যে এই সমস্যাটা আমরা শুনবো যখন ক্লাসের ব্রেকের মাঝখানে থাকবে, এটা আমরা অবশ্যই শুনবো, কিন্তু ক্লাসের শুরুতে না। ঠিক আছে, ক্লাসের শুরুতে একটা ফ্লো থাকে এবং এই ফ্লোটা নষ্ট হয়। অবশ্যই তুমি তো প্রশ্নটা করবে, সেটা ক্লাসের শেষে আমরা তো অনেকক্ষণ 10-15 মিনিট আলোচনা করি, তখন তুমি প্রশ্নটা করবে। না হলে ক্লাসের ব্রেকের মাঝখানে তুমি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই জানো, বাট নট ইন দ্য বিগিনিং অফ দ্য ক্লাস। আমরা ক্লাসের বিগিনিং এ অন্য কোন টপিক, আজকের পড়া ধরো আজকে আমরা বোটানি পড়া শুরু করছি, কিন্তু গতদিন আমরা কি পড়েছিলাম, গতদিন আমরা পড়েছি ধরো ফিজিক্স এরকম।
সো আমরা ঠিক যদি ফিজিক্সে চলে যাই, এটা আসলে ক্লাসের মোমেন্টামটাকে অ্যাকচুয়ালি নষ্ট করে। ওকে, তো আমরা আজকে বোটানিই পড়বো। মিজানুর, আই উইল রিকোয়েস্ট ইউ টু এরপর থেকে এইভাবেই আমরা প্রশ্ন করব, যেই প্রশ্নটা আজকের সাথে রিলেটেড সেটা, নাহলে বাকি প্রশ্ন আমরা পরে অন্য কোনো সময় করব। সো যারা ক্লাসে এসেছো, আমরা আবুল হাসান স্যারের বই পড়বো। সবাইকে উদ্ভিদের প্রজনন চ্যাপ্টারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি মনোযোগ দিয়ে আমার সাথে এই 2টা ঘন্টা ব্যয় করো, আশা করি চ্যাপ্টারটা আমরা পুরোটাই আলোচনা করতে পারবো। চ্যাপ্টারটা কিন্তু দেখতে ছোট মনে হয়, বাট চ্যাপ্টারটা কিন্তু অ্যাকচুয়ালি ছোট না, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার যে ছোট না, এই চ্যাপ্টারটা কিন্তু আসলে পড়ার সময় বুঝতে পারবে যে এই চ্যাপ্টারে অসংখ্য তথ্য, অনেক কিছু। সো প্ল্যান্ট রিপ্রোডাকশন, এখানে অনেকে ইংলিশ ভার্সন স্টুডেন্ট থাকতে পারো, ইংলিশ টার্ম গুলো আপনি নিজ দায়িত্বে পড়ে নিবেন, নিজ দায়িত্বে। বেশিরভাগ যেহেতু এখানে 99% স্টুডেন্ট বাংলা ভার্সনের, আমরা বাংলা ভার্সনটাকে বেশি গুরুত্ব দিব। ওকে, সো চলেন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে যে প্রজনন মানে কি। এটা জীবের একটা বৈশিষ্ট্য, প্রকৃষ্ট রূপে জনন। সো রিপ্রোডাকশন বা সহজ ভাষায় কথা হচ্ছে, প্রোডাকশন মানে তৈরি করা, রিপ্রোডাকশন মানে পুনরায় তৈরি করা। এখানে বোঝানো হয় যে আমরা একটা জীবন তৈরি করি। আমরা বলতে যারা জীব, তারা আমরা একটা জীবন তৈরি করতে পারি, অর্থাৎ আমরা ভবিষ্যতের বংশধর আমরা ঠিক করতে পারি। এবং সেই জন্য দেখো, এটা কিন্তু কোনো জড় পদার্থের মধ্যে তুমি এটা দেখবা না। অর্থাৎ তুমি রাতের বেলা তোমার ক্লাসরুমে 20টা টেবিল রেখে গেলা, এমন কখনোই হবে না যে পরের দিন এসে সেখানে অটোমেটিক 21টা টেবিল হয়ে যাবে। কখনোই একটা টেবিলের বাচ্চা হওয়া সম্ভব না। তার মানে এটা কোনো জড় পদার্থের বৈশিষ্ট্য না, এটা শুধুমাত্র জীবের একটা অনন্য বৈশিষ্ট্য। তো প্রথমে যে লাইনটা দেওয়া আছে ভর্তি পরীক্ষার জন্য, এটি একটা গুরুত্বপূর্ণ লাইন। নিচের কোনটা প্রজনন সম্পর্কে সত্য নয় বা মিথ্যা নয়, সেখান থেকে এই লাইনটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা আজকে জীবের প্রজনন নিয়ে পড়বো না, আমরা আজকে পড়বো শুধুমাত্র উদ্ভিদের প্রজনন। তাকায় দেখো, মাতৃ উদ্ভিদ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করার প্রক্রিয়াকেই বলা হয় উদ্ভিদের প্রজনন প্রক্রিয়া, ঠিক আছে? এবং প্রজনন কাকে বলে? প্রজনন অর্থাৎ অপত্য বংশধর। তুমি যেমন তোমার বাবা বা মায়ের বংশধর, তোমার দাদা দাদির বংশধর, তোমার দাদা দাদি তার দাদা দাদির বংশধর, এইভাবে আমরা শত শত বছর পূর্বে চলে যেতে পারি। আমি আমি শুধু আমার দাদার কথা জানি। আমার দাদার জন্ম ধরলাম 1920 সালে, ঠিক আছে? এখন 2021 সাল, হয়তো 100 বছরের কাহিনী জানি শুধু আমার বংশের। কিন্তু তোমার বংশ সেই গত কয়েক হাজার বছর ধরে, যখন থেকে মানুষের সৃষ্টি, তখন থেকে কিন্তু তোমার বংশটা চলে আসছে। এবং সেইভাবে চিন্তা করলে দেখা যাবে যে আজকে যে এখানে এই মুহূর্তে 192 জন স্টুডেন্ট, তারা কোনো না কোনো ভাবে আমার কোনো না কোনো অনেক অতীতের কোনো না কোনো দাদার ভাইয়ের ছেলে তোমরা, বা ভাইয়ের ছেলের ছেলে, কোনো না কোনো ভাবে তোমরা আমার আত্মীয়। তো এই যে বংশধর সৃষ্টি করা, এটা একটা জীবের বৈশিষ্ট্য। এবং এগুলো নিয়ে কিন্তু গবেষণা চলছে যে কেন প্রাণীরা এভাবে বংশ সৃষ্টি করতে চায় হিউম্যান সাইকোলজিতে। এবং মজার বিষয় হচ্ছে, আমরা উদ্ভিদ নিয়ে পড়ালেখা করি, কিন্তু এই যে মনে করো ছেলেরা একটা সময় গিয়ে মেয়েদেরকে পছন্দ করা শুরু করে, বা মেয়েরা একটা সময় গিয়ে ছেলেদেরকে পছন্দ করা শুরু করে, তার একদম ব্যাকগ্রাউন্ডে কিন্তু মেইন উদ্দেশ্যটা কিন্তু নিজের বংশধর সৃষ্টি করা। অ্যাকচুয়ালি সেটাই কিন্তু আমাদের দিন শেষে মেইন উদ্দেশ্য। অ্যাকচুয়ালি সেই জন্য বিভিন্ন রকম হরমোনের ক্রিয়া হয়ে আমাদের মাঝে প্রেম তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, বিয়ে শাদী হয়, যেগুলো সামাজিক ব্যাপার। কিন্তু আলটিমেট গোলটা হচ্ছে মানব সভ্যতাকে, মানব জাতিকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখা। এবং এটা আমাদের জিনের মধ্যে একদম শুরু থেকে জিনের মধ্যে এই বিষয়টা দেওয়া আছে। সেটাই আমরা বিভিন্নভাবে জিনের মধ্যে দেওয়া বিষয়টা আমরা বিভিন্নভাবে প্রকাশ করি, ঠিক আছে? এখন তো এখান থেকে যা যা পড়ালাম, এগুলো একদম ইন্ট্রোডাকশন। এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না। যারা ক্লাস করছে, এগুলো থেকে একটা প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসবে না। ভর্তি পরীক্ষার প্রথম যে প্রশ্নটা আসবে, যে যে জীববিজ্ঞানের যেই শাখায় ভ্রূণের সৃষ্টি এবং বিকাশ নিয়ে আলোচনা করা হয়, সেই জায়গাটাকে কি বলা হয়? সেটাকে, বা উদ্ভিদের ভ্রূণ সৃষ্টি বিকাশ নিয়ে আলোচনা করে, সেটাকে বলা হয় উদ্ভিদ ভ্রূণবিজ্ঞান বা প্ল্যান্ট এমব্রায়োলজি। খুবই গুরুত্বপূর্ণ কথা। এখান থেকে এমব্রায়োলজি কথাটা ব্রেনের মধ্যে সেট করতে হবে। তো এটা একটা ইংরেজি, এখানে ইংলিশটাই বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমরা অনেকেই কিন্তু ভ্রূণের ইংলিশটা জানি না। ভ্রূণের ইংলিশ হচ্ছে এমব্রায়োলজি। আশা করি সবাই নামটা খাতার মধ্যে লিখবা। এমব্রায়ো এই কথাটার অর্থই হলো ভ্রূণ। এবং আমরা সবাই জানি একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু মিলিত হয়। সবাই আমাকে একসাথে বলো তো, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটাকে কি বলা হয়? নিষেকের ফলে কি তৈরি হয়? জাইগোট। ফ্যান্টাস্টিক। নিষেকের ফলে তৈরি হয়
নিষেকের পরে তৈরি হয় জাইগোট। এটাকে জাইগোট কেন বলা হয় এটা বোধহয় আমি অনেক আগে বিভিন্ন ক্লাসে পড়িয়েছিলাম। জাইগোট কেন বলা হয়? জোর সৃষ্টি ভাই হওয়া। দূরের সম্ভব, জোর সম্ভব। জাইগোট, ফ্যান্টাস্টিক, দুই একজন পেরেছে। জাইগোট শব্দের অর্থ হলো জাইগো মানে দুই। আমরা যখন কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়ি তখন ওখানে জাইগোটিন বলে একটা ধাপ দেখি, তাই না? জাইগো শব্দের অর্থ জোড়া। তো এখানে যদি দুইটা কোষের মিলন হয়, শুক্রাণু এবং ডিম্বাণু, তার মানে এখানে তাহলে দুইটা কোষ একসাথে মিলিত হলো, সো দিস ইজ একসাথে তারা যুক্ত হলো, দিস ইজ কল্ড জাইগোট। তার মানে এখানে দুইটা কোষের মিলন। এই জাইগোট থেকে পরবর্তীতে যে জিনিসটা তৈরি হয় সেটাকেই বলা হয় ভ্রূণ। আমরা যাতে এই কথাটুকু অবশ্যই মনে রাখি, ঠিক আছে? সো এমব্রায়ো বা ভ্রূণ জাইগোট থেকে তৈরি হয়, এবং তুমি আমি সবাই মায়ের পেটে প্রথমে ভ্রূণ অবস্থায় ছিলাম। এই এমব্রায়োটা থেকে পরবর্তীতে এখান থেকে আমাদের নাক, চোখ, হাত, মুখ, পা এগুলো তৈরি হয়, আমরা একটা মানুষে পরিণত হয়েছি। তো এরকম গাছেরও কিন্তু এমব্রায়ো থাকে, এবং এমব্রায়ো মানেই হলো ভ্রূণ। যেখানে আলোচনা করে সেটাকে হলো ভ্রূণবিদ্যা। তো পুরো প্রথম প্যারা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হলো প্ল্যান্ট এমব্রায়োলজি। এইটুকু মনে রাখলেই তুমি এখান থেকে এই প্যারা থেকে উত্তর করতে পারবা। এরপরে প্রশ্ন আসবে প্রজনন কয় প্রকার। একদম সহজ কথা, মূলত দুই প্রকার, যদিও কয়েক প্রকার আলোচনা করা হয়। একটা হলো যৌন প্রজনন, আরেকটা হলো অযৌন প্রজনন। আমরা এখানে সব এছাড়াও আরেকটা প্রজননকে বলা হয়, সেটাকে বলা হয় পার্থেনোজেনেসিস বা অপুংজনি। তো জেনেসিস শব্দের অর্থ তৈরি করা, তার মানে এটা এক ধরনের জনন প্রক্রিয়া। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে মূলত কয় ধরনের, উত্তরটা হবে একদম সহজ কথা, প্রজনন দুই ধরনের, যৌন এবং অযৌন। ওকে, সো আমরা একদম বেসিক কথাটা জানাই দিব তোমাকে একদম শুরুতে, কাকে বলা হয় যৌন প্রজনন, কাকে বলা হয় অযৌন প্রজনন। তুমি একদম মূল কথাটা একদম শুরুতে শুনে নাও। যৌন প্রজনন, কেউ যদি তোমাকে কখনো জিজ্ঞাসা করে, সিম্পল উত্তর, যৌন প্রজনন যেই প্রজননে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, দ্যাটস ইট। যেই প্রজনন প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু থাকে তাকে বলা হয় যৌন প্রজনন। যেই প্রজনন প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু থাকে না তাকে বলা হয় অযৌন প্রজনন। এই সংজ্ঞা, এটাই হলো একদম পারফেক্ট সংজ্ঞা। তো যৌন প্রজননের যদি কখনো সংজ্ঞা দিতে হয়, তোমাকে বলতে হবে যেই প্রজনন প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। এই শুক্রাণু এবং ডিম্বাণুকে একটা খুব বিশেষ নামে ডাকা হয়, সেই নামটা হলো গ্যামিট। তোমাকে আজকে থেকে এই নামটাই জানতে হবে, এবং তুমি যখন আরো বড় ভালো জায়গায় সংজ্ঞাটা দিবা তখন তুমি গ্যামিট শব্দটা ব্যবহার করলে তোমার স্মার্টনেস প্রকাশ পাবে। তো পরীক্ষায় প্রশ্ন আসবে কোন প্রজননটা গ্যামিটের মাধ্যমে বংশ বিস্তার, কোন প্রজনন প্রক্রিয়াটা গ্যামিটের মাধ্যমে ঘটে? উত্তর হলো যৌন প্রজনন। তাহলে গ্যামিট দুই রকম, একটা পুং গ্যামিট, একটা স্ত্রী গ্যামিট। পুং গ্যামিটটাকে বলা হয় শুক্রাণু, স্ত্রী গ্যামিটটাকে বলা হয় ডিম্বাণু। সো দ্যাট ইজ দ্য থিং। সো যদি এক কথায় বলা হয় যৌন প্রজনন কিসের মাধ্যমে হয় বলেন তো? গ্যামিটের গ্যামেটের মাধ্যমে। মাধ্যমে এবং স্ত্রী গ্যামেটের মাধ্যমে। গ্যামিট কয় প্রকার? দুই প্রকার। পুং এবং স্ত্রী। পুং আর স্ত্রী। আমাদের আজকের মূল আলোচনা কিন্তু এই গ্যামিট নিয়ে। আজকে যে আমরা এত কিছু পড়বো, আমাদের মূল আলোচনা কিন্তু এই গ্যামিট নিয়ে। আজকে আমরা যা যা পড়বো এই সব কিছুর মূল আলোচনা কিন্তু এই গ্যামিট নিয়ে, ঠিক আছে? সো আমরা গ্যামিট নিয়েই মূলত পড়ালেখা করবো। সো আমরা যৌন প্রজনন এবং যৌন প্রজননের তাহলে মূল কথা কি, আমরা দেখবো যে কিভাবে গ্যামিটটা তৈরি হয় এবং কিভাবে সেই গ্যামিটটা মিলিত হয়, মিলিত হওয়ার ফলে কি হয়। এখন আমরা তাকাই দেখো, এখানে প্রথমে পড়বো আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন। এখন প্রশ্ন হচ্ছে ভাই আবৃতবীজী উদ্ভিদ কি? যারা আমার প্রি মেডিকেল স্টুডেন্ট, শুধুমাত্র প্রি মেডিকেল কোর্সের, তারা জানে আবৃত এবং নগ্নবীজী উদ্ভিদের পার্থক্য। তবে এখন বাজারে গেলে যে ফলগুলো দেখতে পাও সবগুলি আবৃতবীজী উদ্ভিদ। এখন যে ফলের সিজন চলতেছে, তুমি যদি আজকে ফলের বাজারে যাও, আম, কাঁঠাল, লটকন, তুমি তাকায় দেখো এই সবগুলি আবৃতবীজী, কারণ এতে বীজগুলা ফলের মাংসের ভেতরের দিকে আছে, তাই না? এবং তুমি কিন্তু খাওয়ার পরে বীজটা অ্যাকচুয়ালি ফেলে দাও। তো আমরা এখন দেখবো যে কিভাবে আম গাছে বা কিভাবে কাঁঠাল গাছে বা কিভাবে লটকন গাছে এই বিস্তার গুলা হয়। তো আমি একটা জিনিসটাকে পরিষ্কার করে নিই যাতে আমাদের জন্য পড়া সহজ হয়। আবৃতবীজী উদ্ভিদের যৌন প্রজনন। তো আমাদের মূল লক্ষ্য কি? আমাদের মূল লক্ষ্য হলো শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করা। তো তাকায় দেখো, আবৃতবীজী উদ্ভিদের শুক্রাণু সৃষ্টি হয় কোথায়? যদি কখনো প্রশ্ন আসে উত্তরটা হচ্ছে পরাগরেণুতে। একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটাই পরীক্ষায় আসবে। শুক্রাণু তৈরি হয় কোথায়? উত্তর হলো পরাগরেণুতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। এরপর ভাই পরাগরেণু তৈরি হয় কোথায়? পরাগরেণু সৃষ্টি হয় পুংকেশরের পরাগধানীতে। তো এখানে তাকায় দেখেন, শুক্রাণু হলো আমাদের নায়ক। নায়কের যে বাসা বা নায়কের যে জায়গা, সেই জায়গার নাম হলো পরাগরেণু। যে বাসাটা, সেই জায়গাটার নাম হলো পরাগরেণু। এবং পরাগরেণু থাকে কোন এলাকায়? পরাগধানীতে। পরাগধানী কোথায় থাকে? পুংকেশরে। তো
এটা যদি আমরা আরেকটু ডিটেইল একাডেমিক আকারে পড়তাম হয়তো বা আরেকটু বেশি সময় নিতাম, কিন্তু যেহেতু তোমরা অনেকেই এই জিনিসটা অলরেডি পারো, সো ক্লাস 9-10-এও পড়ে এসেছো, আমি আর খুব বেশি সময় নিব না। তবে আমরা যদি ছবিতে তাকায় দেখি আমরা এগুলো অলরেডি পারি। এটা একটা ফুল, আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি। এই ফুলের এই যে লম্বা জিনিসটা, এই লম্বা জিনিসটাকে বলা হয় পুংকেশর। এটা হলো ফুলের ছেলে অংশ। তো আমি যেমন ছেলে, এখানে অনেকে ছেলে আছে, অনেকেই মেয়ে আছে। তো এইটা হলো পুরুষ, এটা একটা ফুলের ছেলে অংশ। যেগুলো উভলিঙ্গ ফুল সেখানে ছেলে মেয়ে অংশ একসাথে থাকে, এটা হলো ফুলটার মেয়ে অংশ। ছেলে অংশটার নাম হলো পুংকেশর। পুংকেশরটা আমি দেখো কমলা কালার করে দিয়েছি, এবং তাকায় দেখো এই যে পুংকেশরটা, এই পুংকেশরটার মাথায় একটা এইরকম জিনিস আছে, এই জিনিসটাকে বলে পরাগধানী। সো দ্যাট ইজ দ্য পরাগধানী। এই পরাগধানীটাকে দেখো, এই পরাগধানীটাকে কাটা হয়েছে, পরাগধানীটাকে কেটে এটাকে স্লাইস করা হয়েছে। স্লাইস করে এখানে দেখা যাচ্ছে ভিতরে গোল গোল আছে, প্রত্যেকটা গোলের ভিতরে আমরা তাকায় দেখছি, এই গোলটার নাম হলো পরাগরেণু। তো পরীক্ষা যদি প্রশ্ন আসে পরাগরেণু কোথায় থাকে, উত্তর হবে পরাগধানী। আর এই পরাগরেণুর ভিতরেই থাকে শুক্রাণু। তো আলটিমেটলি শুক্রাণু কিন্তু পরাগধানীতেই থাকে। কিন্তু তারপর নর্মালি যদি প্রশ্ন আসে যে শুক্রাণু কোথায় থাকে, কি উত্তর হবে? পরাগরেণু। রেণু ধানী দুটা দুটা বললেই উত্তর কারেক্ট। যে দুইটাই অপশনে থাকে সেটা আসলে ঠিক হবে না, কারণ যাহাই পরাগ ধানীতে থাকে, যাহাই পরাগ রেণুতে থাকে সেটাই আসলে পরাগ ধানীতে থাকে, সেটা কোনো ফ্যাক্ট না। বাট দ্য ফ্যাক্ট ইজ, সো আমরা যদি একটু ধাপগুলা বোঝার চেষ্টা করি, পরাগ রেণুর ভিতরে থাকে শুক্রাণু, আমাদের নায়ক। পরাগ রেণু থাকে পরাগধানীর ভিতরে, পরাগধানী হলো পুংকেশরের অংশ। এই 4টা ধাপ, 1 নাম্বার কথা শেষ। এইবার 2 নাম্বার কথা, আমাকে শুধু একটা জিনিস বলো, যে যেটা বুঝাইলাম যারা এইচএসসি ছোট বাচ্চা, এইচএসসি 22, তারা কি বুঝতে পেরেছো যেটা বুঝাইলাম? জি ভাইয়া, বুঝতে পারছি। শিওর শিওর? জি ভাইয়া। এবার দেখো, তো আমরা শুক্রাণু বানাই ফেলাম। শুক্রাণু আমাদের নায়ক, কিন্তু আজকের যে গল্পটা, এই গল্পের নায়ক হলো শুক্রাণু এবং নায়িকা হলো আমাদের ডিম্বাণু। এখন নায়কের বাসার নাম যদি পরাগরেণু হয়, বা আরো যদি বলি যে নায়কের বাসাটাকে যদি বলি পরাগধানী, ডিম্বাণুর বাসাটার নাম হলো ডিম্বক। তো পরীক্ষায় প্রশ্ন আসবে ডিম্বাণু কোথায় তৈরি হয়, এটা তৈরি হয় ডিম্বকে। এবং ডিম্বকটা কোথায় থাকে, ডিম্বকটা থাকে স্ত্রীকেশরের গর্ভাশয়ে। একই রকম কথা, এই যে ছবিটাতে আমরা তাকাই দেখলাম, এই যে স্ত্রীকেশর, এই মাঝখানের অংশটাকে বলে স্ত্রীকেশর, এবং স্ত্রীকেশর এই ফোলা অংশটাকে বলে গর্ভাশয়। দেখো কি সুন্দর করে লেখা আছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের মধ্যে থাকে হলো ডিম্বক। সো ডিম্বকটা কোথায় থাকবে, এই গর্ভাশয়ের ভিতরে। সো আমরা যদি ছবির দিকে তাকায় দেখি, নায়ক বেটা এই জায়গায় থাকে, নায়িকাটা থাকে এই জায়গায়, ঠিক আছে? সো এই নায়কের সাথে নায়িকার দেখা দেওয়াটা নিয়ে হলো আজকে আমাদের সিনেমা। আজকে আমাদের সিনেমাটা দেখবো। এখন আমি তোমাদেরকে যে সিনেমাটা দেখাবো, আজকে সিনেমাটার নাম হচ্ছে, সিনেমাটার নামটা বেশ মজাদার, তোমাদের নামটা আমি দিয়ে দিচ্ছি, তাহলেই মনে থাকবে যে আজকে সিনেমার নাম। এই নাম দিয়ে তোমরা আজকে সিনেমাটা এনজয় করতে পারবা। আজকের সিনেমার নাম হচ্ছে, এই নামে বোধহয় একটা সিনেমা অলরেডি হলেও মুক্তি পেয়েছিল। দুই সিনেমাটা ছিল এইরকম, দুই বধূ এক স্বামী। কিন্তু আমাদের আজকের সিনেমা, এইটা পুরো একটা মৌলিক সিনেমা, এই গল্পে এখনো পর্যন্ত সিনেমা হয়নি। এক বধূ দুই স্বামী। তো আমাদের আজকের সিনেমার নাম হলো এক বধূ দুই স্বামী। তার মানে তোমরা এখান থেকেই শুনে বুঝতে পারতেছো যে নায়ক কয়জন? দুইজন। তোমরা অলরেডি কাহিনীর শুরুতে বুঝে গেছো যে নায়ক নায়ক দুইজন। নায়কগুলোর নাম কি? শুক্রাণু। আর বেটা, তোরা নায়কের বাপকে নিয়ে কথা বলতেছিস, দাদাকে নিয়ে কথা বলছিস। কিছুই বুঝিস না, ঠিক আছে? তোরা তো বেটা বাংলা সিনেমাও দেখিস না এখন, দেখা যেটা আমি বুঝতেছি। তাহলে দুই বধূ এক স্বামীতে নায়ক হলে শ্রেষ্ঠাংশে, বলে না যে আসিতেছে শ্রেষ্ঠাংশে, শ্রেষ্ঠাংশে হলো শুক্রাণু। শুক্রাণু বানানটা ভুল হচ্ছে, ওটাকে সুগার বানিয়ে দিলাম। দুইজন শুক্রাণু, এবং সে ডাবল রোল চরিত্র অভিনয় করছে, ডাবল রোল, হ্যাঁ, মানে সে একাই যমজ ভাই। আর নায়িকা হলো ডিম্বাণু। তো আমরা সেই নায়ক এবং নায়িকাকে নিয়ে আজকে আলোচনা করব। এক বধূ দুই স্বামী। তো ব্যাপারটা খুব মজাদার, ব্যাপারটা খুব ঘটনা ঘটতে যাচ্ছে। এখন
সিনেমার শুরুতে তোমাদেরকে আমি দেখাই দিলাম যে কিভাবে নায়ক নায়িকা থাকে, নায়ক নায়িকা কোথায় জন্মাইছে। তো দেখায় না অনেক সিনেমাতে একদম শুরুতে একটা গ্রাম দেখায়, তারপর আরেকটা গ্রাম দেখায়, দুনিয়ার বুকে একটা বাচ্চা জন্মায়, ওই পাশে আরেকটা বাচ্চা জন্মায়, এ ছোটবেলায় খেলতে থাকে, ও ছোটবেলায় খেলতে থাকে, তারপর দুজনে দৌড়াতে থাকে, পাটা দেখায় দুজনে দৌড়াচ্ছে, হঠাৎ করে দৌড়াতে দৌড়াতে ক্যামেরাটা উপরের দিকে ওঠে এবং ও দৌড়াতে দৌড়াতে বড় হয়ে যায়। এইখানে আইনস্টাইনের সূত্রটা প্রমাণ পাওয়া যায়, মানে আলোর বেগে দৌড়াইলে যে সময়ের একটা এরকম চেঞ্জ আসে, তুমি আইনস্টাইনের সূত্রগুলোর প্রমাণ কিন্তু অনেক আগেই বাংলা সিনেমা খুব ভালোভাবে দিয়ে দিছে, ঠিক আছে। এবং যে এত স্পিডে সে দৌড়ায় যে সে একদম বুড়া হয়ে যায়, ঠিক আছে, আলোর বেগে দৌড়ায়, এবং সে দেখা যায় যে বয়স ছিল 5, এখন দৌড়াতে দৌড়াতে হয়ে গেল তার 25। তো বাংলা সিনেমা এটা আমরা দেখতে পাই। তো আমি তোমাকে এত দ্রুত নিয়ে যাব না, আমি শুধু তোমাকে শেষাংশে, এখন কিন্তু ট্রেইলার চলতেছে যে এরা কোথায় কোথায় থাকে। ওকে, এখন এদের দুজনেরই দেশের নাম হলো ফুল, একজনের গ্রামের নাম হলো ডিম্বক আর একজনের গ্রামের নাম হলো পরাগধানী, কিন্তু সবাই থাকে কোথায়? ফুলের মধ্যে। সো কাজেই ফুল হলো, ফুলের মধ্যে কিন্তু এরা সবাই বাস করে। ফুল তাহলে জননাঙ্গকে ধারণ করে। তো এখানে একটা মজার বিষয় দেখো, জননাঙ্গ কিন্তু মানুষের থাকে, তাই না? পুরুষের থাকে পুরুষ জননাঙ্গ, মেয়েদের থাকে স্ত্রী জননাঙ্গ। গাছের জননাঙ্গের নাম কিন্তু ফুল, এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। আমরা আসলে এই যে একে অপরকে যে ভালোবাসার উপহার দেই, গোলাপ ফুল উপহার দেই, বা বিভিন্ন আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, ব্যাপারটা কিন্তু খুব আসলে আমি কি বলতে পারি, ব্যাপারটা আসলে একটা হঠকারী। তুমি একটা গাছের জননাঙ্গ কেটে নিয়ে মানুষকে উপহার দিচ্ছ, মানে এর আমি জানি না এই আইডিয়াটা কার মাথা থেকে আসছে। মানে এটা আসলে কবি সাহিত্যিকরা বানাইছে, কারণ এদের বিজ্ঞান নিয়ে কোনো ধারণা নেই। তুমি চিন্তা করতেছো মানে জননাঙ্গ কাটে নিয়ে, মনে করো এখন গরুর জননাঙ্গ কাটে কেউ কাকে গিফট দিচ্ছে, এটা কি আসলে শোভা পায়? তোমরাই বলো তো। অ্যাকচুয়ালি তোমরা হাসছো, এটা রেগুলার করা হচ্ছে, রেগুলার বেসিসে। গাছ কিছু বলতে পারে না বলে যা ইচ্ছা তাই করতেছি আমরা, ভাই গাছের পাতা ছিঁড়তেছি কাটতেছি। গাছ কাটে টিস্যু বানায়, সেটাকে আমরা টয়লেট পেপার হিসেবে মুছতেছি, ওরা কিচ্ছু বলে নাই। শেষ পর্যন্ত ওদের জননাঙ্গ ছিল সেইটাকে আমরা, মানে কি বলবো বলো এখন, মানে কি বলবো, মানে আমি নিজেও অপরাধী মনে করি যে বাসর ঘর সাজানো, মানে এগুলো গাছের জন্য ট্র্যাজেডি, মানে বুঝতে পারছো? মানে তুমি ওর জননাঙ্গ কেটে নিয়ে তুমি তোমার বাসর ঘর সাজানো, অদ্ভুত কথা। তাহলে কি পাতা দিয়ে করবো? পাতা দিয়ে করাও তো অনেক ভালো। আপনিও সাজেশন ভাই, আর কোন বাসর ঘরে আর কোন বিয়ে শুরু করতে পারবো না ভাই, ব্যবহার করতে তারা রিলেশনশিপ না ঠিক আছে, গরুর বাজার হয়ে যাচ্ছে। এই যে সমাধান কিন্তু হয়ে গেছে, কৃত্রিম ফুল এটার একমাত্র সমাধান। অ্যাকচুয়ালি দ্যাটস ট্রুথ, কৃত্রিম ফুল। না হলে তুমি দেখো কত বড় একটা তুমি খারাপ কাজ করতেছো। ও এত কষ্ট করে জননাঙ্গ বানাইলো, তুমি সেটা ছিঁড়ে নিয়ে আসে একটা মেয়েকে দিয়ে দিলা না। এবং এটা কত ছোট মন মানসিকতার পরিচয়। আমি জানি না এটা কবি সাহিত্যিকরা ছাড়া এই জিনিসটাকে কেউ বিখ্যাত বানায়নি। আমি ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড, কে এই জিনিস আবিষ্কার করছে। তো তোমরা কি এখন থেকে ফুল দিবা? না ভাইয়া, জি ভাইয়া, খারাপ উদ্দেশ্য, এত খারাপ কেড়ে যে খারাপ, মানে তোরা একটা গাছের জননাঙ্গে হাত দিচ্ছিস এভাবে, তা আবার সেটা মানুষকে গিফট দিচ্ছিস, মানে কি বলবো, এত খারাপ পোলাপান। সো তাহলে ফুল কিন্তু গাছের জননাঙ্গ। পরীক্ষা কিন্তু এটাই আসবে যে কোনটা উদ্ভিদের প্রজননের জন্য বিশেষভাবে রূপান্তরিত বিটপ। বিটপ বলতে গাছের একটা বিশেষ অংশকে বোঝানো হচ্ছে আসলে। তো পরীক্ষা এই লাইনটাই আসবে, কোনটির মাধ্যমে উদ্ভিদ বংশ বিস্তার করে? উত্তরটা হচ্ছে ফুল। আসলে সৌন্দর্যের প্রতীক বানানোর ফলেই আসলে গাছগুলা, আসলে গাছের তো আসলে কোনো প্রতিনিধি আমাদের মধ্যে নাই, ওরা তো কোনো কথা বলতে পারে না, আমরা মানুষ হিসেবে যাই চাপাই দিই ওরা সেটাই মেনে নিতে বাধ্য হয়। তো যাই হোক, এটা ওদের প্রতি আসলে অনেক অবিচার। ওরাও তো জীব, কি বলবো আর, ওরাও তো মানুষ, তাই না? মানে ওদের জন্য তো মাঝে মাঝে কান্না আসে আমার, তাই না? ওদেরকে মানবাধিকার নাই? না ওরা কি মানুষ না? ওরা কিভাবে মানুষ না, ওদের ফুল অধিকার আছে, মানবাধিকার উদ্ভিদ আকার। ওকে ফাইন, ঠিক আছে, ওরা মানুষ না কিন্তু ওরা জীব। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছোটবেলায় আমি সবচেয়ে মজা পাইতাম যখন আমি এই লাইনটা পড়তাম যে গাছেরও প্রাণ আছে এবং গাছের এই জীবন আবিষ্কার করেন হলো বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু। আমি চিন্তা করতাম যে এর আগে কি গাছগুলা মরে গেছিল নাকি, এই বেটা জীবন আবিষ্কার করে গাছগুলোকে জীবিত করছে। আমি এই জিনিসটাতে সব সময় কনফিউজ হইতাম, এবং তার চেয়ে কনফিউজ হইতাম যে এত বছর পার হয়ে গেছে, উদ্ভিদ বিজ্ঞানের জনক ওইদিকে অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস সরি,
ওইদিকে থিওফ্রাস্টাস আরো 2000 বছর আগে ও গাছ সম্পর্কে এত কিছু বলে গেছে। ও শুধু এই কথাটা বলে যেতে পারেনি গাছের প্রাণ আছে। এইটাই বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর হাতে ছেড়ে দেওয়ার মানেটা কি? মানে আমি এই একটা কথা বলার জন্য এই বিজ্ঞানীটা অমর হয়ে গেছে, মানে গাছেরও প্রাণ আছে। বিরোধী দলের চক্রান্ত ভাই। মানে এটা বাঙালির শর্টকাট। মানে তোমরাই বলো, মানে এত হাসতে হাসতে কার জন্য হেঁচকি উঠে গেছে, জুমটারও হেঁচকি ধরাই দিচ্ছে। কে এইভাবে হাসতেছে? না না, তোমরাই বলো যে মানে গাছেরও প্রাণ আছে, এটা কি ধরনের আবিষ্কার? মানে আবিষ্কার করার কি আছে? উনি তো একটা মূলত যন্ত্র আবিষ্কার করছিলেন যে আরে আরে তোমাদের কথা শুনতে পারতেছি না আসলে। তোমরা আসলে তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না, কারণ একজনের ওখানে নেটের খুব ইকো হচ্ছে, সেই জন্য শোনা যাচ্ছে না। তো যাই হোক, আমি তার আবিষ্কারকে মোটেই ছোট করছি না। নিশ্চয়ই তিনি একটা কিছু আবিষ্কার করেছিলেন, না হলে কিন্তু এই জিনিসটা বড় গলায় বইপত্রে দেখা যেত না, কারণ বুদ্ধিমান লোকজনের সংখ্যা কম নেই। অবশ্যই তিনি আবিষ্কার করেছিলেন, কিন্তু ওই আবিষ্কারটা কখনোই আমার ব্রেনের মধ্যে ঢুকে নাই। সেটা আমার ব্যর্থতা, অবশ্যই সেই বিজ্ঞানের কোনোভাবেই সেই ব্যর্থতা না। তো আমরা অনেকটুকু খেজুরে আলাপ করলাম। আমরা স্ট্রিক্টলি বিজনেসে ঢুকে যাব, এবং স্ট্রিক্ট বিজনেস মানে হলো স্ট্রিক্টলি পড়ালেখা। তো আমরা গাছের প্রজনন অঙ্গ ফুল নিয়ে আলোচনা শুরু করব, এবং ফুলে কিভাবে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় বা যৌন প্রজনন হয় সেটা নিয়ে আমাদের আজকে আলোচনা। ঠিক আছে? ওকে, এখন খুব গুরুত্বপূর্ণ কথা, তাকায় দেখো এই যৌন প্রজনন করার উদ্দেশ্যটা কি। যৌন প্রজনন করার উদ্দেশ্য কিন্তু যে সকল উদ্ভিদের বীজ থাকে সে সকল উদ্ভিদের বীজ তৈরি করা। তাকায় দেখো, যৌন প্রজননের মাধ্যমেই কিন্তু স্ববীজী উদ্ভিদ অর্থাৎ যাদের বীজ আছে তাদের মধ্যে কিন্তু বীজ সৃষ্টি হয়, এবং এই বীজ দ্বারাই কিন্তু যৌন বংশবৃদ্ধি হয়। এবং খুব মজার কথা, এই বীজ আছে বলেই কিন্তু তুমি আজকে আম খেতে পারছো, জাম খেতে পারছো। এগুলো কিন্তু বীজ দিয়েই গাছগুলো গজায়। সো এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, আবৃতবীজী উদ্ভিদের যৌনজনন উওগ্যামাস ধরনের। এখন তোমরা সবাই আমাকে প্রশ্ন করবে যে ভাইয়া এইটা আবার কি জিনিস, উওগ্যামাস জিনিসটা কি? গ্যামাস মানে তো এইটুকু বুঝতেই পারতেছো যে গ্যামাস মানে গ্যামিট থেকে আসছে। উওগ্যামাস হলো সেই পদ্ধতি যেখানে যেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে, বেশিরভাগ প্রেম ভালোবাসাতেই ঘটে। এবং আজকের যে কাহিনী, সেই কাহিনীটার মূল কাহিনীটা আসলে আগে বলে দেওয়া ছাড়া গতি নাই, কারণ এই লাইনটা বোঝাতে গেলে কাহিনীর মেইন অংশটুকু বলে দিতে হবে। তুমি সিনেমাতে প্রায়শই দেখবা যে নায়িকাগুলো হয় খুব মুডি, মানে এরা কাউকে দাম দিতে চায় না। সিনেমার কথা বাদ দাও, বাস্তব লাইফে ধরো নায়িকাগুলো হয় খুব মুডি, সবসময় না, বেশিরভাগ সময় আর কি, এবং ছেলেগুলাই আসলে তাদের পেছনে ঘুরতে থাকে। সো নায়িকাগুলো মনে করে এক জায়গায় থাকে, ছেলেটা তার চারপাশে যে ঘুরে। এই যে নায়িকা তার স্থির অবস্থানে থাকবে, নায়িকা কোনো নড়াচড়া করবে না, ছেলেটা বা শুক্রাণু তার কাছে যায়, প্রেম নিবেদন করবে এবং তাকে গিয়ে ভালোবাসবে, তাকে গিয়ে জড়িয়ে ধরবে। এই যে নায়িকার স্থির থাকা এবং শুক্রাণু সচল থাকা, এই জিনিসটাকে বলা হয় উওগ্যামাস ধরনের। তো যেই জনন প্রক্রিয়ায় ডিম্বাণু স্থির থাকে, ডিম্বাণু নিশ্চল এবং শুক্রাণু সচল থাকে, তাকে বলা হয় উওগ্যামাস ধরনের। পৃথিবীর ভালোবাসা গুলাও 90% ক্ষেত্রে উওগ্যামাস ধরনের, 10% ক্ষেত্রে ঠিক একটু উল্টা, যেখানে শুক্রাণুটা স্থির থাকে, নায়িকাটা এসে সচল থাকে আর কি। সে যাই হোক, তো আমরা তাহলে যৌন প্রজনন উওগ্যামাস ধরন বলতে কি কি পড়ালাম আশা করি বুঝে গেছি। এখন কিভাবে নায়কের জন্ম হয়, আমরা সিনেমাতে ঢুকে গেলাম। সিনেমাতে আমাদের যে নায়ক, সেই নায়কের জন্ম কিভাবে হয়, নায়কের বাপ দাদা 14 গোষ্ঠীর ইতিহাস দেখবো এখন আমরা, তারপরে নায়কের জন্মটা আমরা জানতে পারবো। তো তাকাই দেখো, পরাগরেণুর ফুটন। পরাগরেণু হলো নায়কের বাবা, নায়কের বাবার নাম হলো পরাগরেণু। পরীক্ষা যদি কখনো প্রশ্ন আসে নায়কের বাবার নাম কি, উত্তর দিবা নায়কের বাবার নাম হলো পরাগরেণু। এইটা জাস্ট একটু তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, পরীক্ষায় ভাই প্রশ্ন আসবে না, আশা করি তোমরা সবাই বুঝো। পরাগরেণুর অপর নাম রেণু স্থলী। ওকে, এখন বাবার সম্পর্কে আগে আমরা জানবো। বাবার সম্পর্কে জানলে বাবার বাচ্চা হবে, এটাই স্বাভাবিক, সেটা কোনো ব্যাপার না। সো আজকের যে সিনেমা, সেই সিনেমাতে নায়কের বাবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল আছে। সো আমরা নায়কের বাবা নিয়ে পড়ালেখা করবো। এই পরাগরেণুর জন্ম কোথায় হবে? এই পরাগরেণুর জন্ম হবে পরাগধানী নামক গ্রামে, এবং যেই গ্রামটা কোন জেলায়? পুংকেশর জেলায়। তো আমরা ছবিতে তাকাই দেখেছিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই পুরো জিনিসটার নাম হলো পুংকেশর। পুংকেশরের ছোট্ট অংশ হলো পরাগধানী। এই পরাগধানীর ভিতরেই থাকতো নায়কের বাবা। একটা বাবা, দেখো অনেকগুলা এখানে পরাগধানী আছে, কিন্তু তার মধ্যে একটা হলো নায়কের বাবা, যার নাম পরাগরেণু। তার মানে একটা পরাগধানীর ভিতরে কিন্তু অনেকগুলো ছোট ছোট বল, মানে অনেকগুলো পরাগরেণু থাকতে পারে। একদম সহজ কথা। তো ব্যাপারটাকে জটিল না করি, সহজ কথা বলি। উদ্ভিদে কি থাকে? পুংকেশর থাকে।
ওকে, এক বা একাধিক পুংকেশর থাকে, একটা ফুলের মধ্যে অনেকগুলা পুংকেশর থাকতে পারে, প্রত্যেকটা পুংকেশরের মাথায় থাকে একটা পরাগধানী, ঠিক আছে, আর নিচের দণ্ডটাকে বলা হয় পুংদণ্ড, এবং পুংদণ্ড এবং পরাগধানীকে যুক্ত করে তাকে বলা হয় যোজনী। তাহলে একটা পুংকেশরের কয়টা অংশ? একটা পুংকেশরের 3টা অংশ। নিচের দিকে লম্বা লাঠিটাকে বলে পুংদণ্ড, মাথার দিকের এই টুপিটাকে বলা হয় হলো পরাগধানী, মাঝখানে যে অংশটুকু, এই অংশটা যেটা কানেক্ট সেটাকে বলা হয় যোজনী। তো কালকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পরাগধানীর কয়টা, পুংকেশরের কয়টা অংশ বলা যাবে? 3টা। 3টা অংশ। সাবাস, 3টা অংশ, ডান। এখন আমরা পরাগধানী, তো পরাগধানী একদম মাথার মধ্যে থাকে। ইংলিশটা কিন্তু মনে রাখতে হবে, তোমরা সবাই কষ্ট করে ইংলিশটা মনে রাখবা। পরাগধানীর ইংলিশ হলো অ্যান্থার, এই জিনিসটা একটু কষ্ট করে শিখতে হবে। পরাগধানীর ইংলিশ হলো অ্যান্থার, এটা কিন্তু ইংলিশ ভার্সনের জন্য সত্য, বাংলা ভার্সনের জন্য ইংলিশটা মনে রাখবা পরাগধানী। তাহলে নায়কের যে গ্রাম বা নায়কের বাবার যে গ্রাম, সেই গ্রামের নাম হলো পরাগধানী। এখন এই পরাগধানীর ভেতরেই কিন্তু আমরা দেখবো যে জন্ম নেবে আমাদের প্রিয় নায়কের বাবা পরাগরেণু। তো আমরা এখন নায়কের বাবার জন্ম নিয়ে আগে আলোচনা করতেছি। সো তাকায় দেখো, পরাগধানী অনেকটা 4 কোণা বিশিষ্ট, এবং প্রতি কোণে ভেতরের দিকে কিছু কোষ আশেপাশের কোষ থেকে, প্রতিটার কোণে কিছু কোষ আশেপাশের কোষ থেকে বড় হয়, এদের ঘন সাইটোপ্লাজম এবং বড় নিউক্লিয়াস থাকে, এই সকল কোষকে বলা হয় আর্কি স্পোরিয়াল কোষ। সো এই যে দেখো আর্কি স্পোরিয়াল কোষ, পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন আজকে যেটা শিখবো, এই পেজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ লাইন, আর্কি স্পোরিয়াল কোষ কোথায় থাকে? পরাগধানীর মধ্যে। তো দেখো আর্কি, যেখানে ভবিষ্যতে আর্কি কথাটা পাবা মনে রাখবা আর্কি মানে হলো প্রাচীন। তো আমরা এটাকে আরেকভাবে বলতে পারি যে এটা হলো নায়কের বাবার দাদা, সহজ কথা। তো এখান থেকে নায়কের বাবার জন্ম হবে। তো আর্কি স্পোরিয়াল কোষ, এখান থেকে পরীক্ষায় কি প্রশ্ন আসবে ছোট ভাই বা আপুটা? এখান থেকে প্রশ্ন আসবে যে পরাগধানীর ভেতরে কোন কোষ থেকে পরবর্তীতে পরাগরেণুর জন্ম হয়? উত্তর হলো আর্কি স্পোরিয়াল কোষ। আর্কি কথাটার অর্থই হলো কিন্তু মোটামুটি প্রাচীন, ঠিক আছে। এখন এই আর্কি স্পোরিয়াল কোষের 2টা বাচ্চা হয়, একটা বাচ্চার নাম হলো দেওয়াল কোষ, আরেকটা বাচ্চার নাম হলো প্রাথমিক জনন কোষ। সো আর্কি স্পিরাল কোষ থেকে 2 ধরনের কোষ হলো, তাকায় দেখো, পরাগধানী আর্কি স্পিরাল কোষ যেটা এখানে টুয়াইসেন, এখান থেকে দেওয়াল কোষ তৈরি হবে এবং প্রাথমিক জনন কোষ তৈরি হবে। ওকে, সো দেওয়াল কোষের কাজ শুনিয়ে আমরা বুঝতে পারছি এর কাজ হলো দেওয়াল তৈরি করা, দেখো প্রাচীর তৈরি করা। কিন্তু প্রাথমিক জনন কোষ খুব গুরুত্বপূর্ণ, এই লাইনগুলো কিন্তু পরীক্ষায় গিয়ে বেশিরভাগ ছেলে পেলে পারে না, খেয়াল করো। এই কোষটার নাম কিন্তু প্রাথমিক জনন কোষ। পরীক্ষায় প্রশ্ন হবে প্রাথমিক জনন কোষ কোথা থেকে তৈরি হয়? উত্তর হলো আর্কি স্পোরিয়াল কোষ। খুব গুরুত্বপূর্ণ, প্রাথমিক জনন কোষ কিন্তু 2n, আর্কি স্পোরিয়াল কোষ কিন্তু 2n। ওকে, সো প্রাথমিক জনন কোষ তৈরি হলো। এখন এই প্রাথমিক জনন কোষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীতে তৈরি হয় পরাগ মাতৃকোষ, যেটাও কিনা 2n, এবং এইখান থেকে পরাগ মাতৃকোষ থেকে আলটিমেটলি জন্ম নেয় হলো পরাগরেণু। তাহলে 4টা। সো আমরা সবাই জানি যে মায়োসিস কোষ বিভাজন এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়। সো আমরা দেখলাম যে নায়কের বাবার নাম ছিল পরাগরেণু, সো নায়কের 4টা বাবা, কিন্তু এই 4 জনের মধ্যে আসলে একজনকে নিয়ে আমাদের কাহিনী, সো আমরা বাকি সময় একজনকে নিয়ে আলোচনা করব। বাট এই যে সিরিয়ালটা, এইটা মনে রাখাটা ফরজে আইন। পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি এখানে হ্যাপ্লয়েড? তাকায় দেখো, পরাগরেণু হলো হ্যাপ্লয়েড, তার আগের পরাগ মাতৃকোষ, প্রাথমিক জনন কোষ এবং আর্কি স্পোরিয়াল কোষ, এই প্রত্যেকটাই কিন্তু ডিপ্লয়েড। এই সিরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি যে এত কিছু মনে রাখবা, শুধুমাত্র বক্সের এইটুকু কেউ যদি পারে সেখান থেকে পুরোপুরি উত্তর করতে পারবে। সো এই পরাগ রেণু থেকে পরবর্তীতে জন্ম নিবে আমাদের নায়ক, যার নাম হলো শুক্রাণু। তোমরা সবাই আমাকে বলেন তো, বলতো যে কয়জন নায়কের জন্ম হবে এখান থেকে? 2জন। সেইটা হলো আমাদের পরের হিসাবের বিষয়, যে 2টা, এবং তারাও কিন্তু হবে হ্যাপ্লয়েড এন, তাদেরও কাছে কিন্তু এক সেট করে ক্রোমোজোম থাকবে। সো এরাও এন, নায়কের বাপও এন, যেমন যেমন বাপ তেমন বেটা, ঠিক আছে। সো তাদেরও সেগুলো কিন্তু এন করে। সো আমরা তাহলে এই পুরা জিনিসটা পড়াটা মোটামুটি ফরজ। এখান থেকে এমসিকিউ কি আসবে? কোনটা হ্যাপ্লয়েড কোনটা ডিপ্লয়েড, বা সিরিয়ালটা কিন্তু আসতে পারে, এই সিরিয়ালটা মুখস্থ করাটা একদম ফরজ। সো মেইন কথাটা তোমাকে কিন্তু আমি পড়ায় ফেললাম। ওকে, আর কি পড়বো আমরা? উপরে যে আর্কি স্পিরাল কোষ থেকে দেওয়াল কোষ তৈরি হয়েছিল, সেই দেওয়াল কোষ দেখো 3 থেকে 5 স্তর বিশিষ্ট প্রাচীর তৈরি করে। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এই যে 3 থেকে 5 স্তর বিশিষ্ট, এর সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয়, প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয় ট্যাপেটাম। পরীক্ষা এই লাইনটাই আসবে যে প্রাচীরের সবচেয়ে ভিতরের
স্তরটার নাম কি? প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তরটার নাম হলো ট্যাপেটাম। ঠিক আছে, এবং ট্যাপেটাম কাকে আবদ্ধ করে রাখে? পরাগথলিকে। সো পরাগধানীর প্রাচীর ঘেরা অংশকে বলা হয় পরাগথলি। সো বা অন্যভাবে বলা যেতে পারে, বা প্রাথমিক জননকোষ যেই জায়গায় থাকে সেটাকে বলে পরাগথলি। সো দেওয়াল চারিদিকে থাকবে দেওয়াল কোষ, মাঝখানে থাকবে পরাগথলি। পরাগথলির মধ্যে প্রাথমিক জননকোষ থাকবে, সেখান থেকে পরবর্তী কোষগুলো জন্ম হবে। সো এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রাচীরের সবচেয়ে ভেতরের অংশটার নাম কি? পরাগথলি, ট্যাপেটাম। এখন ট্যাপেটামটা আমরা কেন শিখবো? কারণ ট্যাপেটাম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ হলো এটা, যে এই ট্যাপেটামটাই পরবর্তীতে গলে গিয়ে পরাগ রেণুর পুষ্টি সাধন করে। অর্থাৎ যখন নায়কের বাপের জন্ম হয়, তখন নায়কের বাপকে খাওয়া দাওয়া করানোর জন্য ও নিজের আত্মাহুতি দেয়, ও নিজেকে উৎসর্গ করে, সে নিজে গলে গিয়ে পরাগ রেণুর পুষ্টি সাধন করে। এটা একটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কোনটি থেকে পরাগ রেণুর পুষ্টি সাধন হয়? উত্তর হলো ট্যাপেটাম। তাহলে পরাগ রেণুর পুষ্টি দেয় কে? ট্যাপেটাম। যা পড়াচ্ছি যদি মাথার মধ্যে রাখেন, পরীক্ষা হলে জাস্ট এগুলোই দেখবেন যে যা পড়াইছি ঠিক এইভাবেই পরীক্ষায় আসবে। ওকে, সো বেসিক জিনিস শিখাই দিলাম, বাকি অংশটুকু পড়ানো আমার জন্য 30 সেকেন্ডের খেলা। দেখো এখন, প্রাথমিক জনন কোষ পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করতে পারে, বা অথবা বিভাজিত হয়ে অনেকগুলো মাতৃকোষে পরিণত হতে পারে। অর্থাৎ এইটার মাইটোসিস হতে পারে, বা নিজেই পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করতে পারে, এই কথাটাই বলা আছে। এটা কিন্তু পরীক্ষায় আসবে না। পরাগ মাতৃকোষে মিওসিস হয়ে ডিপ্লয়েড থেকে 4টি হ্যাপ্লয়েড পরাগরেণু সৃষ্টি হয়। পরীক্ষা কিন্তু এই লাইনটাই আসবে, যে মায়োসিস হয় কোন কোষে? পরাগ মাতৃকোষ। এই লাইনটাই কিন্তু আসবে, এই টার্মটাই তোমাকে মনে রাখতে হবে। ওকে, এখন এই যে পরাগ রেণু, এই পরাগ রেণুর বর্ণ কি? কখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, মনে রাখবে নায়কের বাপ দেখতে ছিল জন্ডিস আক্রান্ত, সে ছিল হলুদ। অনেক বর্ণের হতে পারে, তবে নর্মালি কি বর্ণের হয়? নর্মালি পরাগ রেণুগুলো হয় হলুদ বর্ণের। এই যে হলুদ বর্ণেরটা হলুদ কালার দিয়েই দাগাই দিলাম। এখন পরাগ রেণুর জন্ম হয়ে গেল, নায়কের বাপের জন্ম হয়ে গেল। নায়কের বাপকে ট্যাপেটাম খাওয়া দাওয়া করতেছে, নিজে গলে গিয়ে নায়কের বাপকে খাওয়া দাওয়া করাচ্ছে। এখন তাকায় দেখো, পরাগ মাতৃকোষ থেকে এই যে 4টা পরাগ রেণু, এগুলো বিভিন্নভাবে 4জন তৈরি হলো, 4জন বিভিন্নভাবে সাজানো থাকে। যদি তারা একসাথে হালকাভাবে লাগানো থাকে, তখন তাদেরকে বলা হয় পরাগ চতুষ্টয় বা পোলেন টেট্রাড। টেট্রাড মানে 4। আমরা ছবির দিকে যদি তাকায় দেখি, এই ছবিটাই হলো, তাকায় দেখো, এই যে হলো, আমরা এখানে একটু তাকায় দেখি, এইখানে পরাগ রেণু, এখানে কিন্তু পরাগথলি। এই পরাগথলির ভিতরে এখানে অনেকগুলা করে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে অনেকগুলা করে দেখা যাচ্ছে। এই আমরা এটার ভিতরে দেখবো, এগুলো আসলে এখানে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি পরাগধানী প্রস্থচ্ছেদ, এবং এই যে পুরাটা হলো পরাগথলি। আমরা এইটার ভেতরে আরো তাকাবো, এটার আর ভেতরে ছবি দেওয়া নেই। এখানে মোট উৎপন্ন হয় 4টা পরাগরেণু, যেখানে একটা দেখা যাচ্ছে, এর পাশে আরো এরকম 4টা থাকবে, এরকম 4টা পরাগরেণু উৎপন্ন হবে। এই 4টাকে একসাথে বলা হয় পোলেন টেট্রাড। খুব গুরুত্বপূর্ণ, কখন তাদেরকে পোলেন টেট্রাড বলা হবে? তাকায় দেখো, যখন তারা একসাথে হালকাভাবে লাগানো থাকে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কখন পোলেন টেট্রাড বলা হবে? যখন তারা একসাথে লাগানো থাকে। ঠিক আছে, আমি যেমন ছবিতে 4টা লাগানো আঁকছি। তবে অনেক সময় তারা লাগানো থাকে না। কোন কোন উদ্ভিদে থাকে না? অর্কিড উদ্ভিদে। দেখো, অর্কিড আসি, শেষে শব্দটা দেওয়া আছে, দেখো অর্কিড আসি। তারপরে দেখো দেওয়া আছে শব্দটা অ্যাসকেলিপিডিয়াসি। নামটা অনেক কঠিন, এই নামটা তুমি মনে রাখতে পারবা কিনা জানি না, কিন্তু নামটা গুরুত্বপূর্ণ। কারণ তোমরা কি কখনো ঢাকা মেডিকেল কলেজ বা যে কোনো মেডিকেলের লোগো দেখছো? লোগো খেয়াল করে দেখছি। জি ভাইয়া। কি দেখা যায় বলো তো? সাপ থাকে। যদি কখনো খেয়াল না করে থাকো, তাহলে দেখবা যে একটা সাপ থাকে, একটা লাঠি দেওয়া থাকে, সেই লাঠির চারপাশে একটা সাপ পেঁচানো আছে। ঢাকা মেডিকেল লোগোতেও দেওয়া আছে, বা বিভিন্ন মেডিকেল লোগোতে আছে। এই সাপটাকে বলা হয় অ্যাসকেলিডিপিয়াসের সাপ। এই অ্যাসক্লেপিডিয়াস ছিলেন একজন গ্রিক দেবতা, যাকে বলা হতো গড অফ হিলিং। সো যেহেতু আমাদের আধুনিক বেশিরভাগ সায়েন্স বা মেডিকেল সায়েন্স আমরা ল্যাটিন বা রোমানদের কাছ থেকে পেয়েছি, গ্রিকদের কাছ থেকে অনেক কিছুটা পেয়েছি, তারা অনেকটুকু প্রভাবিত করেছে। সো ওই যে অ্যাসকেলিডিপিয়াস, ওর একটা লাঠি ছিল, ওর লাঠির মধ্যে এরকম সাপ পেঁচানো থাকতো। সো সেই লাঠি এবং সাপটাই কিন্তু এখনো মেডিকেলে টিকে আছে, এবং ডাক্তাররা দেখবা যে প্রেসক্রিপশন প্যাডে আরএক্স লেখে। এই যে আরএক্স শব্দটার অর্থ হলো হোরাসের চোখ। হোরাস হলো গ্রিক আরেকজন দেবতা, ওকেও স্বাস্থ্যের দেবতা বলা হতো। সো এটা অ্যাকচুয়ালি একটা প্রচলন, এভাবে লিখে আসা হয়।
যে হোরাসের চোখ, যদি ভাবে হোরাসের চোখ দিয়ে শুরু করা হয় তাহলে এই ওষুধটা মানুষের শরীরে কাজ করবে। তো অ্যাকচুয়ালি বর্তমান যে ডাক্তাররা তারা নিশ্চয়ই এটা বিশ্বাস করে না, যেমন আমি এটা বিশ্বাস করি না, তবে এটা একটা ট্রেডিশন। আরএক্স বলতে আমরা বুঝাই ট্রিটমেন্ট, ডিএক্স বলতে আমরা বুঝি ডায়াগনোসিস। সো এই যে অ্যাসকেলিপিডিয়াস, তার নামে একটা উদ্ভিদ গোত্রের নামকরণ করা হয়েছে। সে আরেক জায়গায় প্রচলিত, ওই যে মেডিকেলের যেখানে যেটা পড়ালাম যে মেডিকেলের লোগোর সাথে সে প্রচলিত। সো নামটা তুমি নেটে গুগল করে দেখতে পারো। তো এদের ক্ষেত্রে পরাগরেণুগুলো পৃথক না থেকে একসাথে থাকে, খুবই গুরুত্বপূর্ণ কথা। পরাগরেণুগুলোর একসাথে থাকাকে বলা হয় পলিনিয়াম। তো এখানে তাকায় দেখো, এখানে দেখো হালকা ভাবে লাগানো অবস্থায় ছিল, তখন তাদেরকে পোলেন টেট্রাড বলা হতো। তো হালকা ভাবে লাগানো, যখন তারা পরিণত হতো তখন কিন্তু তারা আলাদা হয়ে যায়। কিন্তু এই দুইটা উদ্ভিদ অ্যাসকেলিপিডিয়াস এবং অর্কিড, এই দুটো উদ্ভিদে কিন্তু পরিণত অবস্থাতেও তারা আলাদা হয় না, সেই জন্য তাদেরকে বলা হয় পলিনিয়াম গঠন। পলি শব্দ এখানে এইটুকুই আমরা মনে রাখবো যে পলিনিয়াম গঠন। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচের কোন উদ্ভিদে পলিনিয়াম গঠন পাওয়া যায়, অপশনে এই দুইটা থাকতে পারে। এবং এভাবে প্রশ্ন আসতে পারে পরাগরেণুগুলো যদি একসাথে থাকে তাহলে সেই গঠনটাকে কি বলা হয়। আপনারা যদি একটু কষ্ট করে উত্তর দেন, কি বলা হয়? চতুষ্টয়। এখানে কিছু পোলাপনের মধ্যে একটা কনফিউশন হয়েছে, কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি। কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই। পরাগ চতুষ্টয় যদি প্রশ্ন বলে দেয় হালকা ভাবে লাগানো অবস্থায় থাকে, পরবর্তীতে পৃথক হয়ে যায়, তখন সেটার নাম পরাগ চতুষ্টয়। আর যদি বলা হয় যে পৃথক না হয়ে একসাথে থাকে, যে লাইনটি বলা হয়, তাহলে উত্তরটা হচ্ছে পলিনিয়াম। সো আমরা নায়কের বাবা যদি একসাথে থাকে, তাহলে একসাথে থাকে কথাটা বললে আমরা বলবো পলিনিয়াম, আর হালকা ভাবে লাগানো থাকলে আমরা বলবো পরাগ চতুষ্টয়। সেই ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু ছোট্ট ছোট্ট বিষয়, এগুলো জানাতে আসলে খুব গুরুত্বপূর্ণ। সো আমরা এখন পরাগ রেণু, নায়কের বাবা সম্পর্কে পড়তেছি। নায়কের বাবার নাম কিন্তু পরাগ রেণু। এই অংশটা এখন ঘাটাঘাট করে ফেলবো। দেখো পরাগ রেণু দেখতে কেমন হয়, ছবির দিকে এগুলো দাগায় তো মোটামুটি কেমন বানাই ফেলছি আমি। দেখো পরাগ রেণু দেখতে একটা ফুটবলের মতো, কিন্তু বাইরে কাটা 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 কাটা, তাই না? পরাগ রেণুতে একটা গোলকের আকার, ডিম্বাকার বা ত্রিভুজাকার হতে পারে, অনেক রকম হতে পারে, এগুলো পরীক্ষা কিন্তু আসবে না। কিন্তু খেয়াল করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ, পরাগ রেণুগুলো কিন্তু এক কোষী। যতই তুমি বড় দেখতে পাও, এই পুরা পরাগ রেণুটা কিন্তু একটা মাত্র কোষ, এটাই হলো সবচেয়ে বড় কথা। এক কোষী এবং গুরুত্বপূর্ণ কথা, একটাই নিউক্লিয়াস এবং হ্যাপ্লয়েড এবং এন সংখ্যক, ঠিক আছে? যদিও কোষ একটা, কিন্তু মজার বিষয় হচ্ছে এর ত্বক কিন্তু দুইটা। বেটা কিন্তু বেশ ঢঙ্গা, সহজ কথা। ত্বক দুইটা, ভেতরের ত্বকটাকে বলা হয় ইনটাইন এবং বাইরের ত্বকটাকে বলে এক্সাইন। ছবিতে আমরা এখানে দেখতে পাচ্ছি না, পরের পেজে ছবি দেওয়া আছে। এইটা হলো পরাগরেণু, ফুটবলের মতো। তাকায় দেখো, বাইরের যে ত্বকটা এটাকে বলে এক্সাইন, তাকায় দেখো, এবং ভিতরের ত্বকটাকে বলে ইনটাইন। ইনটাইনের কোনো প্যারা নাই, ইনটাইন একটা গোলের মতো, কিন্তু বাইরের ত্বকটা দেখো কেমন উঁচু নিচু এবং জায়গায় জায়গায় ছিদ্র। এই যে ছিদ্রগুলা, এই ছিদ্রটাকে বলা হয় জনন ছিদ্র বা রেণুরন্ধ্র বা জার্ম পোর। পরীক্ষায় প্রশ্ন আসবে যে জনন ছিদ্র থাকে এক্সাইনে নাকি ইনটাইনে। ছবি দেখে তোমাদের কি মনে হয়, জনন ছিদ্রটা কোথায় থাকে, এক্সাইন নাকি ইনটাইন? এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কথা। এখানে দেখো, তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কয়টা ত্বক থাকে। আপনার উত্তর হবে ভাই ত্বক থাকে দুইটা, একটা হলো বহিত্বক যেটা এক্সাইন নামে পরিচিত, আরেকটা হলো অন্তত্বক যেটা ইনটাইন নামে পরিচিত। ঠিক আছে, অন্তত্বক আরেকটা হলো ইনটাইন নামে পরিচিত। এখন এক্সাইন, এই এক্সাইনটা বেশ প্যারা দেয়। এক্সাইনের মধ্যে একটা ছিদ্র থাকে, যে ছিদ্রগুলোকে অনেক নামে ডাকা হয়। একটা ছিদ্র যেগুলোকে বলা হয় জনন ছিদ্র বা রেণুরন্ধ্র বা জার্ম পোর। দেখো পরীক্ষা যে কোনোটাই আসতে পারে। পরীক্ষা প্রশ্ন আসবে এটা কোথায় থাকে, উত্তরটা একদম পরিষ্কার থাকবে আমাদের, এটা থাকবে এক্সাইনে। ছবি দেখে মনে রাখলেই হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস আজকে ব্রেনের মধ্যে প্রবেশ করিয়ে দিই। আমাদের মেমোরি কয় রকম, আপনাদের কোনো আইডিয়া আছে? আমাদের যে মেমোরি কয় ধরনের? দুই ধরনের। কি বলেন তো? স্থায়ী ঠিক আছে, স্থায়ী অস্থায়ী সেটা ঠিক আছে। আরেকটা ক্লাসিফিকেশন আছে, দুই ধরনের। একটাকে বলা হয় ভার্বাল মেমোরি, আরেকটাকে বলা হয় নন ভার্বাল মেমোরি। ভার্বাল শব্দের অর্থ ওয়ার্ড। এই যে আমি তোমাকে পড়াচ্ছি, এই যে তুমি আমার কথা শুনছো, আমি যে বলে দিলাম যে এক্সাইনে কি থাকে, জনন ছিদ্র রেণুরন্ধ্র জার্ম পোর, তুমি যে জিনিসটা শুনলা এটা একটা ভার্বাল মেমোরি। আবার তুমি এখানে বই থেকেও তোমাকে পড়াই দিচ্ছি, এটাও কিন্তু একটা ভার্বাল মেমোরি, কারণ তুমি এখানে বই থেকে শব্দগুলাই পড়তেছো, যে শব্দগুলো শুনতেছো। তো আমরা লেখা বা শোনার মাধ্যমে যে মেমোরিটা অর্জন করি সেটাকে বলা হয় ভার্বাল মেমোরি। এছাড়া আমরা এই কথা ছাড়া বাকি যে মেমোরিটা অর্জন করি সেটাকে নন ভার্বাল। আমি তোমাকে দেখো ছবিটা দেখাই দিলাম, তুমি এই ছবিটা ব্রেনের মধ্যে সেট করলা, যে ছবিটা তুমি খেয়াল করলা যে পরাগরেণুটা কিসের মতো, ফুটবলের মতো।
এই যে ছবিটা মাথায় থাকলো তোমার, বা এই যে দুইটা ত্বক, এই যে বাইরে একটা ত্বক ভিতরে একটা ত্বক, এবং একটা ত্বক এখানে বাইরের ত্বকটা এবার ঢুকে গেছে, এই যে ছবিটা মনে রাখলা, এই জিনিসটাকে বলা হয় নন ভার্বাল মেমোরি। এবং খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যাদের মেমোরি অনেক বেশি তুখর, যাদের মেমোরি অনেক বেশি প্রখর, তারা যেভাবে ভার্বাল মেমোরির উপর জোর দিতেন, একইভাবে তারা ভার্বাল জিনিসগুলাকে নন ভার্বালি মনে রাখার চেষ্টা করতেন। এই যে তুমি আমাকে দেখে চিনতে পারো, মনে করো এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যেমন গত বছরের কাহিনী বলি, 2019-এর কাহিনী, 2020টা তো পুরোটা লকডাউনে কেটে গেল। 2019-এর শেষে আমি ঢাকা মেডিকেলে গেছি। তো আমি রিক্সায় করে আমার হলে ঢুকতেছি, তখন পর্যন্ত হলে আমার সিট ছিল, কিছুদিন আগে হলের সিট ছিল, আমার হলের সিটটা ছেড়ে দিয়েছি। সো হঠাৎ করে দেখি যে হলের গেট থেকে একটা ছেলে দৌড়াতে দৌড়াইতে, তোফাইল ভাইয়া তোফাইল ভাইয়া, আমি রিক্সা করে ভেতরে ঢুকে গেছি, ও রিক্সার পিছনে দৌড়াচ্ছে তোফাইল ভাইয়া বলে। তো সন্ধ্যাবেলা মোটামুটি অন্ধকার। তো আমি একটু অবাক হয়ে গেলাম। পরে ও আসে, মোটামুটি বেশ কিছু দৌড়ে আসে, হাঁপাতে হাঁপাতে বললো যে তোফাইল ভাই, আমি হৃদয়, আপনার স্টুডেন্ট, ডিএমসি ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনার সাথে ফোনে অনেকবার কথা হয়েছে কিন্তু আজকে প্রথম দেখা হচ্ছে। সো হৃদয়কে বোধহয় ও আমাকে ফেসবুকে দেখেছে, আমি ওকে ফেসবুকে দেখেছি, তো আমি খেয়াল করিনি, ও খেয়াল করেছে। সো এই যে খেয়াল করছে, এই খেয়াল যে করলো, ও আমাকে কখনো বাস্তবে দেখা হয়নি, কিন্তু সে আমার ফেসটা চিনতে পারছে অন্ধকারের মধ্যেও। দ্যাট ইজ কল দা নন ভার্বাল মেমোরি, মানে ফেস রিকগনিশন। সো আজ যে তুমি আমাকে দেখে চিনতে পারছো, আমি যাদেরকে চিনি, ধরো তুমি তো বাবা মাকে চিনতে পারো, দিস আর পার্ট অফ নন ভার্বাল মেমোরি। তুমি যে ছবি শুনছো, ছবি দেখছো, ছবি দেখে মনে রাখছো, নন ভার্বাল মেমোরি। একটা গান শুনছো, গানের টিউন, জাস্ট মিউজিকটা বাজা মাত্র তুমি বলে দিলে এটা হলো ওই গান, দিস আর হলো নন ভার্বাল মেমোরি। ঠিক আছে? বা একটা মনে করো স্মেল, যে এই স্মেলটা কেকের স্মেল, এই স্মেলটা পোলাওয়ের স্মেল, এই স্মেলটা মাংসের স্মেল। এই যে এগুলো হলো সব নন ভার্বাল মেমোরি। তুমি কিন্তু ওই স্মেলটা মনে রাখছো, তুমি একটা স্মেল একবার শুনছো, মনে করো তুমি একবার চকলেটের একটা স্মেল পাইলা, ফ্যান্টাস্টিক চকলেট বা বডি স্প্রে, সো এটা তোমার ব্রেনের মধ্যে সেট হয়ে যাচ্ছে। দিজ আর অল পার্ট অফ নন ভার্বাল মেমোরি। সো ভালো করার জন্য যারা খুব বুদ্ধিমান লোকজন, যারা খুব ভালো সফলতা পায়, তারা কিন্তু ছবি দেখা বা ছবিকে বিশ্লেষণ করা, এই সকল মেমোরির উপরে অনেকটুকু গুরুত্ব দেয়। সো আপনি যখন ছবিগুলো ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার মেমোরিকে অনেক শার্প করবে এবং অনেক উন্নত করবে। তো যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, অনেকক্ষণ ধরে কিন্তু আজকে একটু পড়াতে পড়াতে আজকে একটু বেশি আমরা সাইডের কথা বলে ফেলেছি। তো যাই হোক, তারপরও যা এতক্ষণ পড়াইছি সেইটুকু থেকে প্রশ্ন আসলে পারবেন তো নাকি? ইনশাল্লাহ পারা যাবে? ইনশাআল্লাহ বলেন তাহলে, পরাগ্রেণু কয়টা ত্বক থাকে? দুইটা তো। ঠিক আছে, Nine. এক্সাইন এবং ইনটাইন, সবাইকে একসাথে বলার আগ থেকে সুযোগ দেবেন, আমি স্পেসিফিক বলে দিব। ওকে ফাইন। সো এখন তাকায় দেখো, এই এক্সাইনে শুধুমাত্র জার্মপোর থাকে না, বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে, স্পোরোপোলেনিন। তাকায় দেখো, পরীক্ষা এই লাইনটাই কিন্তু আসবে। এক্সাইনে যে রাসায়নিক পদার্থ থাকে তার নাম কি? স্পোরোপোলেনিন। এবং এই এক্সাইন আরো কত গুরুত্বপূর্ণ, এক্সাইনে তিনটা কথা, অর্নামেন্টেড থাকে, বিভিন্ন অলংকৃত। সো এক্সাইন সম্পর্কে কয়টা কথা মনে রাখতে হবে? তিনটা কথা। এক নাম্বার কথা, এটা অর্নামেন্টেড থাকে। দুই নাম্বার কথা, এটাতে কি থাকে? স্পোরোপোলেনিন থাকে। তিন নাম্বার কথা, এটাতে কি থাকে? জনন ছিদ্র বা জার্মপোর থাকে। চার নাম্বার কথা, কয়টা জনন ছিদ্র থাকে? উত্তর হলো 20টি পর্যন্ত জার্মপোর থাকে। ঠিক আছে? সো এই যে চারটা কথা, এগুলো সবগুলাই কিন্তু এক্সাইনের জন্য প্রচলিত, কোনোটাই কিন্তু ইনটাইনের জন্য না। এইটুকু আপনি জানতে পারলেই ভাই আপনি পরীক্ষা হলে সফলতা পাবেন। এখন তাকায় দেখো, পুং গ্যামিটোফাইটের বিকাশ। পুং গ্যামিটোফাইটের বিকাশ মানে কি? সো পুং শব্দের অর্থ মানে পুরুষ, গ্যামিট মানে তো শুক্রাণু ডিম্বাণু, ফাইট মানে মনে রাখবা, ফাইট মানে উদ্ভিদ, যেখানে ফাইট পাবা, ফাইট কথাটা পাবা PHYTE, ফাইট মানে উদ্ভিদ। তাহলে গ্যামিটোফাইট মানে কি? উদ্ভিদের গ্যামিট। গ্যামিট বললে, পুং গ্যামিট বললে নর্মালি বুঝবা শুক্রাণু, ধরবা যে প্রাণীর শুক্রাণু। আর পুং গ্যামিটোফাইট বললে বুঝবা উদ্ভিদের শুক্রাণু, কারণ ফাইট কথাটা লাগানো হয়েছে। সো দ্যাট মিনস এটা উদ্ভিদ। ঠিক আছে? পুং গ্যামিট যা কথা, পুং গ্যামিটোফাইটও একই কথা, শুধু উদ্ভিদ বলে এটাকে আমরা গ্যামিটোফাইট শব্দটা লাগাচ্ছি। ওকে, এখন এখানে তাকায় দেখো, খুব ইম্পর্টেন্ট লাইন, পরাগরেণু হলো পুং গ্যামিটোফাইটের প্রথম কোষ। অ্যাকচুয়ালি এখান থেকেই তো আমাদের যে নায়ক শুক্রাণু, তার জন্ম হবে। সো পুং গ্যামিটোফাইট গুলো হয় হ্যাপ্লয়েড, পরাগরেণু আমাদের হ্যাপ্লয়েড, সেই জন্য এটাকে আমরা বলবো প্রথম কোষ। এখন এতক্ষণ যে আলোচনা করলাম, বইটা কেমন জানি দাগায় মাগায় শেষ করে ফেলছি। যারা ক্লাসটা শুধুমাত্র করছে তারাই শুধুমাত্র ভালো বুঝতে পারবে, যে এই লাইভ ক্লাসটা করছে না, ও যখন এই বইটা আমি আপলোড করব, ও যখন এই বইয়ের দিকে তাকাবে, ওর বুকটা কিছু সময়ের জন্য হলেও কেঁপে উঠবে যে ভাই রে ভাই, কি জানি হয়েছে। ভয় পাবে না একটু দেখে?
ও কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যেতে পারে যে ক্লাসটা না করে মনে হয় একটা ভুল করে ফেলছি ভাই রে ভাই। তো যাই হোক, ওর মনে একটু মৃদু কম্পন হোক, বা এগুলো লেখা একটু দরকার। আচ্ছা, এখন দেখো আমাদের যে কাঙ্ক্ষিত নায়ক, সে নায়কের জন্ম হচ্ছে, এই যে তাকায় দেখো, এই যে পরাগরেণু, এই পরাগরেণু একটা কোষ ছিল, সেই একটা কোষের ভিতরে কোষ বিভাজন প্রক্রিয়ায় দুইটা কোষ তৈরি হয়। ভেতরের দিকে তাকায় দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কোষ তৈরি হয়, এবং দুইটা নিউক্লিয়াসের সাইজ কি সমান নাকি? তাকায় দেখো তো। না ভাইয়া, সমান না। তাহলে আমাদের যে নায়ক তৈরি হলো, শুরু থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে নায়ক কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে নায়ক হবে। তারপরে এখানে দেখা যাচ্ছে নায়ক তৈরি হওয়ার আগে এখানে কি তৈরি হলো? অসমান। যেটা বড় সেটাকে বলা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, তাহলে আর ছোটটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস থেকে এখন আমাদের নায়ক তৈরি হবে। তো এই পরবর্তীতে জনন নিউক্লিয়াস থেকে জন্ম নিবে দুইজন শুক্রাণু, আমরা যদি এই কথাটা মনে রাখি। সো তাহলে ছবি থেকে এইটুকু মনে রাখা যাবে যে আশা করি যে দুটো অসম নিউক্লিয়াস তৈরি হয়, বড়টাকে বলা হয় নালিকা নিউক্লিয়াস, ছবি থেকেই বোঝা যাচ্ছে, আর ছোটটাকে বলা হয় জনন নিউক্লিয়াস। সো নালিকা নিউক্লিয়াসের কাজ কি? নাম শুনেই তো বোঝা যাচ্ছে নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে পরবর্তীতে নালিকা তৈরি করা, ঠিক আছে? এবং আর জনন নিউক্লিয়াসের কাজ হচ্ছে পরবর্তীতে আমাদের শুক্রাণু তৈরি করা। ওকে, এখন এইটাকে বলা হয় দ্বি নিউক্লিয়াস অবস্থা। এবং পরাগরেণুর এই অবস্থা, এটা কিন্তু এখন পরাগরেণু হচ্ছে নায়কের বাবা, নায়কের বাবার পেটে এখন দুইটা বাচ্চা, এটাকে বলা হয় নায়কের বাবার দ্বি নিউক্লিয়াস অবস্থা। এখন আমাকে কি কেউ এমন এখানে কেউ আছে যারা আমাকে পরাগায়নের সংজ্ঞা দিতে পারবে? কেউ থাকলে আমাকে পরাগায়নের সংজ্ঞা কে দিতে পারবে? কাকে বলা হয় পরাগায়ন? ছোটবেলা থেকে বহুবার পড়ছো, পরাগায়ন কাকে বলে? কে বলতে পারবে পরাগায়ন কাকে বলে? হ্যান্ড রেজ করো তো। মাত্র দুইজন। পরাগায়ন, বাকিরা কেউ পরাগায়ন মানে জানো না? ছোটবেলায় এতবার লিখে আসলে, ক্লাস 9-10-এ পরাগায়ন লিখতে লিখতে পাগল হয়ে গেছো। আমরা কিন্তু অনেক কিছু পড়ি, কিন্তু বেশিরভাগ সময় কিছু বুঝি না। ওকে, 12 জন হাত তুলেছে, খুব ভালো লাগলো, 12 জন পারবে। ওকে, আমি সুযোগ দিচ্ছি। অনেকে হাত তুলেছে, নতুন কেউ হ্যান্ড রেজ। ওকে, আফিয়া, ফারজানা, অপর্ণা, তোমাকে সুযোগ দিলাম। বলো পরাগায়ন কাকে বলে? ভাইয়া, পরাগরেণু সংযোগকে পরাগায়ন বলা হয়। পরাগরেণুর সংযোগকে পরাগায়ন মানে হচ্ছে পরাগরেণু মানে একীভূত হওয়াটাকে পরাগায়ন বলা হয়। ফাইন, কোথায় একীভূত হবে? এটা বলতে পারবো না ভাইয়া। তুমি আসলে কিছুই বলতে পারোনি, তুমি আসলে ওই রকম বলছো, ওই যে একটা স্টুডেন্ট ক্লাসে গেছে, গিয়ে শিক্ষক সবাইকে মারতেছে কালকে রাতে, এই কালকে কে কে পড়া করে আসিসনি, যেই পড়া পারতেছে না ওকেই মাইর, যেই পড়া পারতেছে না ওকেই মাইর, সবাইকে ধরে মাইর দিচ্ছে। একটা ছেলে কাছে গেল যে স্যার আমি কালকে রাতে পড়ছি কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। আর শিক্ষক বললো কতটুকু মনে আছে সেটুকুই বল। সে ছাত্র বলে স্যার শুধু শেষের অংশটুকু মনে আছে। আচ্ছা বল, শেষেরটুকুই বল। স্যার তাকেই বলে পরাগায়ন। তো তোমার অবস্থা শুধু তাকেই বলে পরাগায়নের মতো, মেইন কথা আর কিছু না, তুমি শুধু তাকেই বলে পরাগায়ন বলে রাখি দিলা। তাকেই বলে পরাগায়ন বললে হবে না। ওকে, আমরা সুযোগ দিব, একটা ছেলেকে সুযোগ দিব এখন। আরিয়ান শাহ, বাপরে বাপ কি নাম! পরাগায়ন হলো পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে বা একই জাতে অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া, অর্থাৎ এটি উদ্ভিদের সৃষ্টি করে। আরিয়ান, তুই কি গুগল দেখে বলতেছিস? ভাই গুগল থেকে বলবো না, এটা তো পড়াই ছিল আগে। তুই সত্যি কথা বল। ভাই ভিডিও অন করবো? না না, তুই ভিডিও অন করা লাগবে না, তুই সত্যি কথা বলতেছিস? জি ভাইয়া। ঠিক আছে, ও তো বললো, তারপরে তুই বলার পর দেখবি 90% পোলাপান এখন পারবে। এই দেখো, এখনই একজনকে ধরবো। আব্দুর রহমান, বলো তো পরাগায়ন কাকে বলে? কত বেসিক প্রশ্ন, তারপরে দেখা পোলাপান পারবে না। বলো তো আব্দুর রহমান। আব্দুর রহমান বলবে যে পদ্ধতিতে ফুলের পরাগধানু থেকে পরাগরেণু সেই ফুল বা অন্য ফুলের অথবা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তাকে পরাগায়ন বলে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। সো থ্যাংক ইউ আব্দুর রহমান, তুমি ঠিক উত্তর দিয়েছো। আসলে বেশিরভাগ পোলাপানি মনে হয় ঠিক উত্তর দিবা যারা হাত তুলেছো, অসংখ্য ধন্যবাদ। এই দুজনকেই ধন্যবাদ দিলাম, বাকিদেরকেও ধন্যবাদ যারা হাত তুলেছো, সবাই আশা করি পারতা। তো পরাগায়ন আমরা সবাই পড়ি, কিন্তু পরাগায়ন সবাই আমরা বুঝি না। আমি জাস্ট সহজ করে বুঝাই দেওয়ার জন্য এইটা একটা ফুল আঁকলাম, এইটা একটা ফুল, এবং এইটা একটা ফুল আঁকলাম। এইটা একটা ফুল, এইটা হলো একটা মেল ফুল, আর এটা হলো একটা ফিমেল ফুল। এই ফুলের আছে হলো পুংকেশর, এই হলো পরাগধানী, আর এই ফুলের আছে হলো স্ত্রীকেশর, এই হলো গর্ভমুণ্ড, এই হলো গর্ভাশয়। সো
এই পরাগধানীর মধ্যে জন্ম নেয় হলো পরাগরেণু, মানে নায়কের বাবা। নায়িকা থাকে কোথায়? নায়িকা থাকে এইখানে। সো নায়কের বাপ এখানে আর নায়িকা থাকে এখানে। আলটিমেটলি নায়ককে তো এই জায়গায় আসতে হবে। এই জায়গায় আসার জন্য নায়কের বাবা নিজেই উড়ায় আসে নিজের সন্তানের বিয়ের জন্য। সে এসে নায়িকার এলাকায় এসে বাসা বাঁধে। নায়িকার এলাকাটার নাম হলো গর্ভমুণ্ড। এই যে পরাগ রেণুর পরাগধানী থেকে গর্ভমুণ্ডে আসা, এই জিনিসটাকেই বলা হয় পরাগায়ন। ঠিক আছে, পরাগের আয়ন। পরাগ বলতে পরাগ রেণু, আয়ন বলতে এখানে আগমন বা একীভূতকরণকে বোঝানো হয়। কার সাথে একীভূতকরণ? গর্ভমুণ্ডের সাথে। পরবর্তীতে এইখান থেকে জন্ম হয় নায়কের। এই নায়ক গিয়ে দেখা করে ডিম্বাণুর সাথে। সো নায়কের কাহিনী শুরু হবে এই জায়গা থেকে। তার আগে পর্যন্ত কিন্তু নায়কের বাবার কাহিনী। আমাদের প্রত্যেকের বড় হওয়ার পিছনে কিন্তু আমাদের বাবাদের অনেক বড় অবদান। আজকের যে আমাদের কাহিনীটা, সেখানে কিন্তু নায়কের বাবার অনেক 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 বড় অবদান। সো এইখানে তাকিয়ে দেখো, এই হলো সিস্টেম। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে কোথায় থেকে পরাগরেণু কোথা থেকে কোথায় যাবে? পরাগধানী থেকে গর্ভমুণ্ডে। এখন থেকে কি এটা পারা যাবে? পারা যাবে? আশা করি শুধুমাত্র এখন থেকে শুধুমাত্র মুখস্থ করবা না, জিনিসটা বুঝেই উত্তর করবা। পরাগধানী থেকে তাহলে দেখো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই যে পরাগ রেণু যে পরাগায়ন হয় সেটা কোন অবস্থায় হয়? দ্বি নিউক্লিয়াস অবস্থায়, অর্থাৎ যখন তার ভেতরে এরকম দুইটা নিউক্লিয়াস তৈরি হয়, সেই অবস্থায় আসলে নায়কের বাবার পরাগায়ন ঘটে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে কোন অবস্থায় পরাগায়ন ঘটে। আশা করি পারা যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন এই পরাগায়ন ঘটে বলেই কিন্তু উদ্ভিদের নিষেকের জন্য, ফার্টিলাইজেশনের জন্য কোনো পানি দরকার হয় না। কারণ এই পুরো প্রসেসে, কারণ বাতাসের মাধ্যমে উড়ে যেতে পারে, পোকার মাধ্যমে উড়ে যেতে পারে, মানুষ কৃত্রিম পরাগায়ন করে দিতে পারে, তুমি নিজেও কিন্তু পরাগায়ন করতে পারো। একটা পুরুষ ফুল থেকে তুমি পরাগরেণুগুলোকে টাচ করবা। জবা ফুলে কিন্তু পরাগরেণু পাওয়া যায়, হলুদ হলুদ ওই যে গুড়া গুড়া, টাচ করে একটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে টাচ করে দিবা, ওইটাই কিন্তু পরাগায়ন, এটাকে বলে কৃত্রিম পরাগায়ন। সো তাকায় দেখো পরীক্ষা এই লাইনটাই আসবে, নিচের কোনটির কারণে উদ্ভিদে তরল পদার্থ ছাড়া নিষিক্তকরণ ঘটতে পারে? উত্তর হচ্ছে পরাগায়নের কারণে। ওকে, সো পরাগায়নের মাধ্যমে পরাগরেণু কোথায় পতিত হয়? এটাই কিন্তু প্রশ্ন আসবে। গর্ভমুণ্ডে পতিত হয়। যারা এগুলো শুধু মুখস্থ করে তারা কিন্তু এগুলো জীবনে উত্তর করতে পারবে না, তারা পরীক্ষা হলে কনফিউজ হয়ে যাবে। কারণ পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়, তুমি যদি না বুঝতে পারো খুব কঠিন হবে। ঠিক আছে, ওকে। এবং তারপরে দেখো কি ঘটে, এরপর সেখানে অঙ্কুরিত হয়। তো পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে পরাগরেণু অঙ্কুরিত হয় কোথায়, উত্তরটা হলো গর্ভমুণ্ডে। অঙ্কুরিত হয়ে কি তৈরি করে? এখানে তাকায় দেখো, অঙ্কুরিত হয়ে ভেতরে যে ইনটাইন ছিল, এই যে ইনটাইনটা কিন্তু বাইরে বের হয়ে আসে। বাইরে কি তৈরি করে? একটা নালিকা তৈরি করে। এই নালিকাটাকে বলা হয় পরাগ নালিকা। তো এই পরাগ নালিকাটা বের হয়, দেখো এটা বড় হতে হতে কিরকম হাতির সুরের মতো বড় হয়ে গেল। পরাগ নালিকাটা কে তৈরি করে? নালিকা নিউক্লিয়াস। এই যে আমাদের বড় ভাই তৈরি হয়েছিল, নালিকার কাজ হলো পরাগ নালিকা তৈরি করা। তো সেই এটা তৈরি করে। দ্যাটস ইট। তো এখানে তাকায় দেখেন যে তাহলে পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে নালিকা আকারে বাড়তে থাকে, এই নালিকাকে বলা হয় পরাগ নালিকা বা, ঠিক আছে। এবং পরাগ নালিকার ভেতরে থাকে হলো নালিকা নিউক্লিয়াস সামনের দিকে, আর ভেতরে থাকে জনন নিউক্লিয়াস। ওকে, এবং এটা বাড়তে বাড়তে কোন পর্যন্ত যায়? এটা বাড়তে বাড়তে একদম নায়িকার বালি ডিম্বক পর্যন্ত যায়। এখানে দেখো লেখা আছে এটা বাড়তে বাড়তে ক্রমশ ডিম্বক রন্ধ্র, নায়িকার বাড়ি বা ডিম্বকের গেট পর্যন্ত যায়। এবং যখন ডিম্বকের গেট পর্যন্ত যেতে থাকে তখনই এখানে মজার ঘটনাটা ঘটে। তাকায় দেখো, জনন নিউক্লিয়াস, এই যে জনন নিউক্লিয়াস, এ দুই ভাগে ভাগ হয়ে যায়। এবং দেখো এইটা দুই ভাগে ভাগ হয়ে শুক্রাণু তৈরি করে। এই যে একটা থেকে তারা এখন হয়ে গেল দুইটা। এই শুক্রাণু হলো আমাদের নায়ক। তো নায়কের আসলে খুব বেশি কেরামতি এই পুরা মুভিতে নাই। নায়কের কাজ হচ্ছে একদম নায়কের বাপ নায়ককে একদম নায়িকার বাড়ির গেট পর্যন্ত পৌঁছায় দিছে। ঠিক আছে, সো তাহলে শুক্রাণু তৈরি হলো, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে শুক্রাণু তৈরি হয় কোথা থেকে, কোথা থেকে? উত্তর হলো জনন নিউক্লিয়াস। শুক্রাণু তৈরি হয় কয়টা? উত্তর হচ্ছে দুইটা। এবং কিসের ভিতরে তৈরি হয়? পোলেন টিউবের ভিতরে। আশা করি উত্তর করা যাবে। সো এই যে জিনিসটা, সো এখানে দেখো পরাগরেণু নিউক্লিয়াস বিভাজিত হলো প্রথমে বড় নালিকা নিউক্লিয়াস, ছোট জনন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস তৈরি করে পরাগ নালিকা,
জড় নিউক্লিয়াস তৈরি করে পুংগ্যামিট 1 আর পুংগ্যামিট 2, এই দুইজন হলো দুইজন নায়ক। ঠিক আছে, সো এই যে জিনিসগুলো পড়াইলাম, এই তিনটা জিনিসকে একসাথে বলা হয়, এই সবগুলাকে একসাথে বলা হয় পুংগ্যামিটোফাইটের অংশ। এদেরকে একসাথে বলা হয় পুংগ্যামিটোফাইটের অংশ। তাকায় দেখো, পরাগ রেণু, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, পরাগ নালিকা, পুংগ্যামিট, এই যে 5টা জিনিস, এই 5টা জিনিসকে বলা হয় পুংগ্যামিটোফাইটের অংশ। এবং পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটা পুংগ্যামিটোফাইটের অংশ না। এই 5টা কথা আশা করি মনে রাখা যাবে। এবং এই পুংগ্যামিটোফাইট গুলা স্পোরোফাইটের উপরে নির্ভরশীল। সো এই জিনিসটা মনে হয় অনেকেই বোঝে না। স্পোরোফাইট কি জিনিস বোঝো? উদ্ভিদের দেহ, টুয়েন দশা, উদ্ভিদের ডিপ্লয়েড দশা। সাবাস, অনেকেই খুব ভালো করেছে। আচ্ছা, ঠিক আছে। সো উদ্ভিদে আমরা সেটা একটু পরে জানবো। এতক্ষণ যা দেখলা এরা সবাই কিন্তু হ্যাপ্লয়েড দশা, এবং মনে রাখতে হবে হ্যাপ্লয়েড দশাটা আলটিমেটলি ডিপ্লয়েড দশার উপর নির্ভরশীল। সো নায়কের জন্মের কাহিনীটা আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ারলি পড়াতে পারলাম, যদিও আমি একটু সময় নিয়ে পড়ালাম, কিন্তু এই জিনিসটা পড়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই উত্তর করতে পারবা। এখন আমি দেখো ঘাটাঘাট পুরো জিনিসটা সামারি করব। আমার সামারি করতে সময় লাগবে মাত্র 30 সেকেন্ড, একদম কুইক সামারি করব, তারপরে আমি তোমাদের 2-1জনকে জিজ্ঞাসা করব। ওকে, আমরা এখন পড়বো পুংগ্যামিটোফাইটের জন্ম। পুংগ্যামিটোফাইট মানে শুক্রাণুর জন্ম। প্রশ্ন হবে যে ঘটনাটা কোথায় ঘটে, উত্তরটা হলো পরাগধানীতে। পরাগধানীর ভেতরে একগুলা কোষ থাকে, পরাগধানীর ভিতরে যে কোষগুলো থাকে সেগুলোকে বলে আর্কিস্পোরিয়াল কোষ। সেই আর্কি, আমি জাস্ট ছোট করে লিখতেছি, আর্কিস্পোরিয়াল কোষ। সেই আর্কিস্পোরিয়াল কোষ থেকে 2 ধরনের কোষ তৈরি হয়, একটা হলো দেওয়াল কোষ এবং আরেকটা হলো প্রাথমিক জনন কোষ। সো এই পরবর্তীতে দেওয়াল কোষ থেকে তৈরি হয় ট্যাপেটাম এবং প্রাথমিক জনন কোষ। এইখান থেকে আলটিমেটলি মায়োসিসের মাধ্যমে আমরা পাই হলো পরাগরেণু। এই পরাগরেণুটার ভিতরে এই পরাগরেণুর ভিতরে থাকে কয়টা? এই পরাগরেণুর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, যেটা পরবর্তী 2 ভাগে ভাগ হয়। একটা হয় বড় নালিকা নিউক্লিয়াস আর একটা হয় জনন নিউক্লিয়াস। পরবর্তীতে এই নালিকা নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে নালী তৈরি করে, আর জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টা শুক্রাণু তৈরি করে। সো এই আমাদেরকে এইগুলো হলো মেইন কোষ। এবং এই পুরো প্রসেসটা আপনি চাইলে একটা ফ্লো চার্টের মাধ্যমে লিখে ফেলতে পারেন। এটি হবে কালকের হোমওয়ার্ক। এই যে কোথা থেকে কি তৈরি হচ্ছে, হোমওয়ার্ক হলো আপনি যেটা করবেন, আপনি যদি এটা বাসায় বসে এটা করেন তাহলে আপনি এই বিষয়ে পুরোপুরি বস হয়ে যাবেন। হোমওয়ার্ক হলো কিভাবে পুংগ্যামিটোফাইটের জন্ম হয়। তো আপনি এটা লেখার চেষ্টা করবেন। বইয়ে যেভাবে লেখা আছে হুবহু সেভাবে লিখবা না, তুমি সিরিয়ালি লিখবা। তুমি একটা ফ্লো চার্ট তৈরি করবা পুংগ্যামিটোফাইটের জন্ম। আমি তোমাদেরকে যা পড়ালাম এই পড়া দিয়ে তুমি এইচএসসি, অ্যাডমিশন, ফেডিকেল সব কভার করে ফেলতে পারবা। এবং এই যে তুমি যে ফ্লো চার্টটা বানাবা, এই ফ্লো চার্ট দিয়ে তোমার ব্রেনে এই এমসিকিউ গুলো আজীবনের জন্য সেট হয়ে যাবে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে যা পড়াইলাম? না ভাইয়া। তো পারা যাবে তুমি? ইনশাআল্লাহ ভাই পারবো। ওকে, আমরা ঠিক 8টা 10 মিনিট পরে একটা ছোট্ট বিরতি নিব। তোমরা পাগল হয়ে যেতে পারো এতক্ষণ পড়াইলে। দেখো আমরা কেন 10 মিনিট পর বিরতি নিব, কারণ এতক্ষণ যা পড়ছি সেটার আমরা কিন্তু অনেকগুলো ফসল এতক্ষণ লাগাইছি, সেই ফসলটা এখন ঘরে তুলবো। কারণ ডিম্বকের পরিস্ফুটন হুবহু একই রকম, এতক্ষণ যা পড়াইছি এইটাতে কিন্তু হুবহু একই রকম। কেন হুবহু একই রকম? শুধুমাত্র ঘটনাটা বদলে যাবে, কিন্তু কোষগুলো কিন্তু পুরোপুরি একই। এখন ডিম্বক, তাকাই দেখো, এতক্ষণ আমরা বানিয়েছিলাম পরাগরেণু, এবার আমরা আগে বানাবো হলো ডিম্বক। আমরা আগে ডিম্বক নিয়ে পড়ালেখা করবো। তো আমরা এতক্ষণ বানিয়েছিলাম পরাগরেণু, এবার কিন্তু আমরা ডিম্বক বানাবো। তাকাই দেখো, ডিম্বক কোথায় থাকে? ডিম্বাশয়ের ভিতরে। ওইটা ছিল কোথায়? পরাগধানীর ভিতরে। ওইখানে পরাগধানী যে কথা, এখানে ডিম্বাশয় সে একই কথা। ওকে, ঠিক আছে। তাহলে ডিম্বক থাকে ডিম্বাশয়ের ভিতরে, আমরা এইটুকু মনে রাখবো। এবং ডিম্বক কোথা থেকে তৈরি হয়? অমরা থেকে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ডিম্বক জিনিসটা তৈরি হয় কোথা থেকে? ডিম্বক জিনিসটা তৈরি হয় অমরা থেকে। আমরা যদি অমরা কথাটা মনে রাখি, অমরা হলো সকল কোষের জননী। ঠিক আছে, যেই কোষ থেকে ডিম্বক তৈরি হয় সেই কোষগুলোকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। এইটুকু আমরা মনে রাখবো। ওকে, ঠিক আছে। এখন ডিম্বকের দেখো, ডিম্বকের টিস্যুকে 2 ভাগে ভাগ করা হয়। ডিম্বকের বাইরের টিস্যুগুলোকে বলে আবরণ টিস্যু এবং ভেতরের টিস্যুগুলোকে বলা, মাঝের টিস্যুগুলোকে বলা হয় নিউসেলাস টিস্যু। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ডিম্বকের টিস্যু, নিউসেলাস টিস্যু পাওয়া যায় কোথায়? নিউসেলাস টিস্যু পাওয়া যায় ডিম্বকের মধ্যে।
ওকে, ঠিক আছে। এখন ডিম্বকের যে এখানে ডিম্বকের আমরা দেখো অনেক ডিম্বকের একটা গঠন দেখতে পাচ্ছি। তো সেই গঠন আমরা পুরো পুরো গঠনটা পড়বো, কিন্তু আমরা এতক্ষণ যা পড়ছি সেটার সাথে কিছু কিছু অংশে মিল আছে, সেই অংশটুকু আমরা দেখে নিব। তো তার আগে এখানে ডিম্বক সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করা হয়েছে যে ডিম্বকের বাইরে থেকে আবরণী টিস্যু, ভেতরে থাকে নিউসেলাস টিস্যু। এখন আমরা যে দেখব এই যে আবরণী টিস্যুটা, তার নিচে আরো একটা আবরণ তৈরি হয়। সো অ্যাকচুয়ালি আবরণী টিস্যুটা দুই ভাগে বিভক্ত, একটা থাকে বহির্ত্বক আর একটা থাকে অন্তত্বক, অনেকটা পরাগরেণুর মতোই, একই রকম কিন্তু, ঠিক আছে। এবং পরাগরেণুতে যেমন ছিদ্র থাকে, ডিম্বকের এরকম ছিদ্র থাকে, এটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র। যারা এখানে ক্লাস করছো, ডিম্বক রন্ধ্র যারা জানো জানো এটার ইংলিশটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মাইক্রোপাইল। পরীক্ষা এটাই জানতে হবে, খুবই 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 গুরুত্বপূর্ণ। মাইক্রোপাইল কোথায় পাওয়া যায়? উত্তর হলো ডিম্বকের মধ্যে। পরীক্ষা এটাই আসবে যে মাইক্রোপাইল কোথায় পাওয়া যায়, উত্তর হলো ডিম্বকের মধ্যে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, এখন তাকায় দেখো এই ডিম্বকের মধ্যে এখানে আর কি স্পোরিয়াল কোষ থাকে। সো এই যে ডিম্বকের মধ্যে কি কোষ থাকে, এই ডিম্বকের মধ্যে প্রাইমারি আর্কি স্পোরিয়াল কোষ থাকে। এই আর্কি স্পোরিয়াল কোষ থেকে এখানেও দেয়াল কোষ তৈরি হয়, প্রাথমিক জনন কোষ তৈরি হয়, সেখান থেকে স্ত্রী রেণু মাতৃকোষ, সেখান থেকে স্ত্রী রেণু 4টা। তো এই যে এতক্ষণ যা যা পড়াইলাম, আমরা আগে যেটা পড়ে আসছি, ডিম্বকের আর্কি স্পোরিয়াল কোষ থেকে আলটিমেটলি কিন্তু আমরা ওই স্ত্রী রেণু তৈরি করব। সো এখন এখানে আমরা খেয়াল করো, ওখানে কিন্তু পরাগরেণু পড়ে আসছিলাম। ওইখানে যে পরাগরেণু ছিল, ওই পরাগরেণু ছিল নায়কের বাবা, নায়িকার মা হলো স্ত্রী রেণু। সো স্ত্রী রেণু, এবং এই স্ত্রী রেণু থেকেই অ্যাকচুয়ালি নায়িকার জন্ম হয়, ঠিক আছে। ওকে, এখন এখানে আমরা তো স্ত্রী রেণুর জন্ম তো শিখে গেলাম, কিভাবে স্ত্রী রেণু জন্ম হয়, এটা হুবহু একই রকম, একদম হুবহু একই রকম। সো এই ঘটনাটা বারবার আলোচনা করার কিছুই নাই, জাস্ট এখান থেকে এই যে স্ত্রী রেণু তৈরি হবে, স্ত্রী রেণু থেকে 4টা তৈরি হয়, তার মধ্যে একটা বেঁচে থাকে। দেখো এখানে লেখা আছে ডিপ্লয়েড স্ত্রী রেণু মাতৃকোষটি 4টি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু তৈরি করে, এবং যার মধ্যে 3টাই নষ্ট হয়ে যায়, একটা মাত্র বেঁচে থাকে। যে বেঁচে থাকে সেই হলো আমাদের নায়িকা। সো মূলত সহজ কথা হচ্ছে যে আসলে স্ত্রী রেণুটা থেকেই পরবর্তীতে নায়িকার জন্ম হয়, বা কোনো জাস্ট স্ত্রী রেণুটা পরিবর্তিত হয়ে নায়িকায় পরিবর্তিত হয়। সো এখানে এতক্ষণ কিভাবে নায়ক তৈরি হয় আমরা কিন্তু সেই আলোচনা যতক্ষণ করতেছিলাম, আমরা কিন্তু দেখছিলাম যে কিভাবে পরাগরেণু তৈরি করি। এখানকার মূল আলোচনা কিন্তু স্ত্রী রেণু তৈরি করা নিয়ে না, কারণ এই আলোচনা আমরা সবাই জানি, এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে না, এখানে জাস্ট সিম্পল কোষ বিভাজন হয়। এইখানে গুরুত্বপূর্ণ হলে ডিম্বকটা কিভাবে তৈরি হয়, সেই ডিম্বক তৈরি করাটা হলো এখানকার জন্য গুরুত্বপূর্ণ। যে ডিম্বকটা তৈরি হয় তার ভেতরে দেওয়াল কোষ থাকে, প্রাথমিক জনন কোষ থাকে, সেখান থেকে আলটিমেটলি ডিম্বাণু তৈরি হয়, সেগুলো আমরা জানবো। বাট এইখানকার মূল আলোচনা হলো ডিম্বককে ঘিরে। আমরা যখন এখানে পড়বো, এখানকার পড়ালেখাটাই হচ্ছে পুরাপুরি কাকে কেন্দ্রিক, ডিম্বক কেন্দ্রিক। এবং ডিম্বক দেখতে কিরকম, এই ভাই হলো আমাদের ডিম্বক। আমাদের মূল আলোচনা হবে হলো এই ডিম্বক কেন্দ্রিক। এই ডিম্বকের ভিতরে তৈরি হবে আমাদের এই নায়িকা। এই নায়িকা কিভাবে তৈরি হলো সেটা একটা আলোচনা। তার আগে এই ডিম্বক দেখতে কেমন সেটা আমরা পড়বো, তারপর এই নায়িকা দেখতে কিরকম সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এতক্ষণ আমরা যা যা পড়লাম সেখান থেকে আমরা এইটুকু বুঝতে পারলাম যে নায়ক এবং নায়িকার নাম কি। নায়কের নাম শুক্রাণু, নায়িকার নাম ডিম্বাণু। এবং এই যে নায়িকা ডিম্বাণু, এইখানে নায়িকা অ্যাকচুয়ালি দেখাইতে ভুল করেছি, এই হলো আমাদের নায়িকা। আর বাকি এই পুরো ঘটনাটা কিভাবে ঘটলো, আপনি যখন পুরো এই জিনিসটা পড়ে ফেলতে পারবেন, তখন মোটামুটি এই চ্যাপ্টার আপনার পুরা বুঝে চলে আসবে, ঠিক আছে। সো এই চ্যাপ্টারটা আমরা বুঝে আনার জন্য একটা 5 মিনিটের একটা হালকা ব্রেক দিব, না হলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মূলত পড়া হচ্ছে এই পর্যন্ত। আমরা যদি এই পর্যন্ত পড়ে ফেলতে পারি, তাহলে এই চ্যাপ্টারের উপরে তুমি মোটামুটি বস হয়ে যাবা। আমাদের লক্ষ্য থাকবে এই চ্যাপ্টারের উপর ঘাটাঘাট পড়ে ফেলা। এই চ্যাপ্টারের উপর আজকে পড়ে ফেললি তুমি বস হয়ে যাবা। 3জন হাত তুলেছে, আমরা তাদের প্রশ্ন জবাব দিব। হ্যাঁ, আরিয়ান প্রশ্ন করো। মিশু এবং জুম ইউজার, এই 3জন হাত তুলেছে। তোমরা কি আগের হাতটা নামাওনি নাকি হাত তুলছো নতুন করে? ভাইয়া এখানে স্ত্রী রেণুটা কোনটা ওটা বুঝতে পারি নাই, মানে ডিম্বক আছে ইয়া আছে কিন্তু স্ত্রী রেণুটা বুঝতে পারি নাই। আচ্ছা, স্ত্রী রেণু হলো পরাগ রেণু, মানে স্ত্রী রেণু হলো পরাগ রেণুর ভাই। ছবিতে যদি আমরা স্ত্রী রেণু দেখতে চাই, আমরা যখন এই অংশটা আলোচনা করব, আমরা যখন ছবিতে দেখাবো, অ্যাকচুয়ালি এই যে তাকায় দেখো, স্ত্রী রেণু মাতৃকোষ, সেখান থেকে 4টা স্ত্রী রেণু তৈরি হলো, তার মধ্যে 3টা নষ্ট হয়ে গেল।
বাকি থাকলো ও আচ্ছা, ওটা পরে। হ্যাঁ হ্যাঁ, এটা কনফিউশনটা অনেক আগে ছিল, আজকে জানিস। আচ্ছা, সো তাহলে এতক্ষণ যা পড়াইলাম এখান থেকে নায়কের জন্মটা আশা করি সবাই ভালো পারবা, নাকি পারা যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ ভাইয়া পারা যাবে। ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা, সো যদি পারা যায় তাহলে আমরা এখন একটা বিরতি নিব। আজকের বিরতিটা একটু অন্যরকম। আজকের বিরতিটাতে আমরা কোনো ধরনের আজকের বিরতিটাতে আমরা কোনো গান টান কিছু শুনবো না। আজকের বিরতিতে হবে কুইজ কুইজ খেলা। খেলাটা বেশ মজাদার। কিভাবে আমরা খেলাটা খেলবো, এইখানে খেলাটা নিয়মটা আমি আগে বলে দিচ্ছি, ঠিক আছে? সো তারপরে আমরা মেইন পড়ালেখায় যাবো। এটাই হলো আজকের আমাদের বিরতি। কুইজ কুইজ খেলার নিয়ম হচ্ছে, এতক্ষণ তো এতদিন তো আমি তোমাদেরকে প্রশ্ন করি, মাঝে মাঝে তোমরাও আমাকে প্রশ্ন করো তোমরা জানার জন্য, কিন্তু আজকের যে কুইজ কুইজ সেটাতে তোমরা একে অপরকে প্রশ্ন করবা, দ্যাট ইজ দ্য থিং। এবং খেলাটা হবে একে অপরের মাঝে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এইখানে যারা খেলা অংশ নিবে এখানে কিন্তু পুরস্কার থাকবে। পুরস্কার একে অপরকে দিতে হবে। তুমি যদি প্রশ্ন করো, নিয়মটা হচ্ছে এমন, মনে করো এ এবং বি দুজনেই খেলায় অংশ নিচ্ছে, এ বি কে প্রশ্ন করলো, বি যদি উত্তরটা দিতে পারে তাহলে এ বি কে দিবে 10 টাকা। আর এরপর বি একটা প্রশ্ন করবে এ কে, এ যদি উত্তর দিতে পারে তাহলে বিও এ কে দিবে 10 টাকা। যদি দুজনকে উত্তর দিতে পারে তাহলে কেউ কাউকে টাকা দিবে না। কিন্তু মজার ঘটনা ঘটবে তখন যখন একজন পারবে এবং আরেকজন পারবে না, তখন তারা কিন্তু একে অপরকে 10 টাকা দিবে। সো এটা হলো 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম, এই খেলাটা খেলার জন্য যারা ভিডিও অন করতে চায় শুধুমাত্র তারাই খেলা অংশ নিবে, কারণ উত্তর দেওয়ার সময় বই দেখা যাবে না, প্রশ্ন করার সময় বই দেখা যাবে। এটা হলো 3 নাম্বার। এবং 4 নাম্বার কথা হচ্ছে যে যারা যারা খেলতে চাও তাদেরকে হাত তুলতে হবে। এবং খেলাটা কিন্তু মজাদার হতে যাচ্ছে। কারা কারা এই খেলাটাতে অংশ নিতে চাও, যা সাহস করে হাত তুলো। জুম ইউজার হাত তুলেছে, সাবিহা সুলতানা লামি অংশ নিয়েছে, খুব ভালো, 2 জন হাত তুলে ফেলেছে। এই খেলাটা অফলাইনে আমি প্রচুর খেলাইতাম, আমার প্রচুর স্টুডেন্ট এই খেলায় অংশ নিত এবং লাখ লাখ টাকা জিতে যাইতো। তারা লাখ লাখ টাকা তারা এই খেলা থেকে অংশ নিত, কারণ প্রশ্নের উপর প্রশ্ন উত্তর দিয়ে চলে যেত। কোটি কোটি টাকা তারা এই খেলা থেকে। টপিক কি থাকবে? আরে আচ্ছা, এই কথাই তো বলিনি। আচ্ছা, একটা নিয়ম, হাত তুলতে থাকো, নিয়মটাই তো বললাম না। আচ্ছা, নিয়মের শেষ খুব গুরুত্বপূর্ণ, প্রশ্ন করা যাবে কোন জায়গা থেকে? এতক্ষণ আমি যা পড়াইছি সেখান থেকে প্রশ্ন করতে হবে। আমি এতক্ষণ যা পড়াইছি বইটা দেখে দেখে তুমি প্রশ্ন করতে পারবা, ভাই এতক্ষণ যা পড়াইছে। আমি যা পড়াইনি কেউ যদি সেই প্রশ্নটা করে সে 20 টাকা জরিমানা দিবে। ওই জরিমানা টাকাটা কিন্তু আমার কাছে যাবে, আমি পাবো সেই টাকাটা। তো আশা করি কথা পরিষ্কার। অলরেডি 6 জন পার্টিসিপেন্টকে পেয়ে গেছি একদিনের খেলার জন্য, এটা অনেক বেশি কথা। নিয়ম কি বুঝতে পেরেছো সবাই? প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, প্রশ্নটা কি আবার? ভাইয়া অপশন কি দেওয়া যাবে? ও অপশন নাই, মানে অপশন দিতে চাইলে দিতে পারো, তোমার ইচ্ছা। তবে অপশন না দিতে চাইলে কোনো সমস্যা নেই। ভাইয়া অপশন দিলে ভালো হয়, মানে ও ওইদিকে তবে অপশন না, দিয়ে অপশন দিতেও পারো নাও দিতে পারো, তবে ডিপেন্ড। অ্যামাউন্ট কমে যাবে, এখন 5 টাকা দেওয়া হবে। আরে 10 টাকা কিসের 5 টাকা? এত ফকির নাকি আমার স্টুডেন্টরা? না ভাইয়া বলতেছে অপশন দিলে 5 টাকা দেওয়া ও হবে। হ্যাঁ, ও ইয়েস দ্যাটস ফাইন। অপশন দিলে 5 টাকা আরে দেওয়া এটা হবে। তো আমারই নিয়ম ছিল। টাকা দিবে শোনো, কিভাবে? না, এটা তো আমার নিয়ম ছিল যে একটা ক্লু দিলে 5 টাকা, 2টা ক্লু দিলে 2 টাকা পাবে, 2টা ক্লু দেওয়া যাবে হাইয়েস্ট, কোনো অপশন দেওয়া যাবে না। এটা তো আমারই নিয়ম ছিল, আমি অনেক দিন খেলা ছিল তো ওই জন্য ভুলে গেছি। এটা তো আমি আবিষ্কার করছিলাম এই খেলাটা, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং। তাহলে কি তোমরা খেলা অংশ নেওয়ার জন্য রেডি? জি হ্যাঁ। ভিডিও অন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে, সবাই কষ্ট করে ভিডিও অন করো। সবাই বলতে যারা খেলায় অংশ নিতে চাও। জুম ইউজার, তোমার নাম কি? হ্যাঁ, রাফি। ওকে, তারপর শাকিল, তারপর মাহি। কি খেলায় অংশ নিবে নাকি? ভিডিও অন করতে হবে। খেলাটা মজা পাই, তোমরা কিছুটা হলে এনজয় করেছো। এবং এই খেলায় দেখো 1000 পয়সা জিতে গেল কিন্তু জুম ইউজার রাফি, 1000 পয়সা। কিছু জাস্ট পড়ালেখা করে, এইভাবে পড়ালেখা করলেই আসলে গাড়ি ঘোড়া চলা যায়, টাকা পয়সা আর্ন করা যায়। সো ফাইন, আমরা জুম ইউজার রাফিকে অভিনন্দন জানাচ্ছি, বাকিদেরকে অভিনন্দন জানাই। তোমরা আরো ভালো টাকা অর্জন করার চেষ্টা করো। আমরা এই চ্যাপ্টারটার আসল অংশটাতে পড়ালেখায় যাবো এখন। যারা কষ্ট করে এতক্ষণ ছিল, বাকি অংশটা দেখো। এই অংশটা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এইচএসসি পরীক্ষায় অংশ নাও তাহলে এই অংশ থেকে পরীক্ষায় 100% প্রশ্ন আসবে, রিটেন প্রশ্ন, বড় রিটেন প্রশ্ন, ঠিক আছে? ওকে, সো আমরা স্ত্রীরেণু 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করে এবং 3টি নষ্ট হয়ে যায়, 1টি কার্যকর হয়। এখানে নিচেরটি বলতে আসলে ছোট আপু যে প্রশ্নটা করেছিল, নিচেরটি বলতে ছবির নিচেরটি অ্যাকচুয়ালি। এখানে ছবিতে যে নিচেরটা ছিল, ছবিটা দেখে ছবিটা বোঝাবার চেষ্টা করেছে। সো আসলে এটা কি ধরে নিছে যে নিচেরটাই ঠিক হয়, ব্যাপারটা আসলে এমন কিছুই না।
এখানে ছবিটার কথা বলা হয়েছে, ছবিতে যে ছবিটা আমি তোমাদেরকে দেখাইছি, ছবিটাকে আমি খুঁজে পাচ্ছি না নিজেই, সেটা। ওকে, এই টপিকটা এখন আমি দেখো কি দ্রুত পড়িয়ে ফেলবো। ডিম্বকের গঠন, এখান থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে, যারা ক্লাস করছেন একটু মনোযোগ দেন। ডিম্বকের ইংলিশটা মুখস্থ করবেন, ওভিউল। ডিম্বকের ইংলিশ হলো ওভিউল, এবং ও যেটা বলেছিল পরাগ রেণু, ও যেটা বলেছিল মাইক্রোস্পোরাঞ্জিয়াম, ডিম্বক হলো মেগা স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে, আমরা যাতে এই নামটা কষ্ট করে মনে রাখার চেষ্টা করি, বাট মাইক্রোস্পোরাঞ্জিয়াম শব্দটা কি এই বইয়ে আছে কিনা আমি একটু কনফিউজড। এই বইয়ে যারা বলছিল মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এই বইয়ে কি দেওয়া আছে ওই টার্মটা? জি ভাইয়া, এই বইয়ে দেওয়া আছে। কোথায় দেখাও? সামনের পেজে ভাইয়া, যে পরাগরেণুর পরিস্ফুটন যে ওখানে দেওয়া আছে, এখানে দেওয়া পরাগরেণুর পরিস্ফুটন, প্রথমে পরাগরেণুর পরিস্ফুটন যেখানে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো সামনে। ঠিক আছে, পেয়েছি, হ্যাঁ পেয়েছি পেয়েছি, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা চেক করে নিলাম যে এটা মাইক্রোস্পোরাঞ্জিয়াম এখানে দেওয়া আছে, থ্যাংক ইউ। আমি নিজেই জিনিসটা কখনোই ঠিক মতো খেয়াল করিনি। এখান থেকে মেগা স্পোরাঞ্জিয়াম আসুক না আসুক, ওভিউল কথাটা আপনাকে মনে রাখতে, পরীক্ষার জন্য ওভিউল। আচ্ছা, এখন এই যে ছবিটা, এই ছবিটা আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি, এই ছবিটা অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য এটাই অ্যাকচুয়ালি পরীক্ষায় আসবে। এই যে ডিম্বকটা দেখতে কেমন, যদি আমি পুরোটাকে জন্ডিস আক্রান্ত বানাই ফেলছি হলুদ, তাকায় দেখো ডিম্বকের এই যে ডিম্বক রন্ধ্রটা নিচের দিকে। ঠিক আছে, তো ডিম্বক রন্ধ্রটাকে আমরা যদি ধরি মুখ, আমরা এটাকে যদি মুখ বলি, তাহলে এর মুখটা কোন দিকে আছে? নিচের দিকে। তো এই ডিম্বকটাকে নিম্নমুখী বা অধোমুখী ডিম্বক। তো পরীক্ষায় বলা যেতে পারে যে ডিম্বকের রন্ধ্র নিচের দিকে এবং যে পাশে ডিম্বক রন্ধ্র থাকবে তার উল্টা পাশে থাকবে ডিম্বক মূল। যারা এইচএসসি 22 স্টুডেন্ট, তাদেরকে কিন্তু কনফিডেন্ট হতে হবে, তাদেরকে আমি যা পড়াচ্ছি এটুকু শুনলে কিন্তু পড়া হয়ে যাবে। তাহলে যেই পাশে থাকবে ডিম্বক রন্ধ্র তার উল্টা পাশে থাকবে ডিম্বক মূল। তাহলে অধোমুখী ডিম্বকের ডিম্বক রন্ধ্র থাকে নিচের দিকে, ডিম্বক মূল থাকে তার উপরের দিকে, এই অংশটাকে বলা হয় ডিম্বক মূল। ওকে, এখানে তাকিয়ে যদি আমরা দেখি, ছবিটা ব্যাখ্যা করলে কিন্তু অনেকটুকু পড়া হয়ে যায়। এইটাকে বলা হয় যে ত্বক, ত্বকের দুইটা স্তর, এটা বহিঃত্বক, এটা অন্তত্বক। ত্বকের তাহলে এখানে দুইটা স্তর আমরা দেখতে পাচ্ছি। এই যে কোষগুলা বেঞ্জিনের মতো বা বিভিন্ন আকৃতির, এগুলাকে বলে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। এটাই একজন প্রশ্ন করেছিল এবং সে কিন্তু ভালো একটা প্রশ্ন করেছে। ভ্রূণ পোষক টিস্যু অপর নাম কি? নিউসেলাস। পরীক্ষা প্রশ্ন আসবে নিউসেলাস কোথায় পাওয়া যায়, উত্তর হচ্ছে ডিম্বকে পাওয়া যায়। এই ডিম্বকের ভিতরে এই জায়গাটাকে তাকায় দেখো, এই যে সুন্দর জায়গাটা, এই সুন্দর জায়গাটাকে বলে ভ্রূণথলি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই ভয়ঙ্কর 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 ইম্পর্টেন্ট। আমরা আজকে এটাই মূলত আলোচনা করব, ভ্রূণথলির গঠন। খুবই 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 গুরুত্বপূর্ণ ভ্রূণথলি। সো কিভাবে আমরা ভ্রূণথলির গঠন পড়বো, আমরা যদি একটু তাকায় দেখি ভ্রূণথলি। এখানে দেখো, এই যে ভ্রূণথলির ভিতরে টোটাল 8টা কোষ আছে। পরীক্ষার প্রশ্ন আসে ভ্রূণথলির ভিতরে কয়টা কোষ থাকে, আপনার উত্তর করবেন 8টি কোষ থাকে। 18 নাম্বার। কয়টা কোষ থাকে? 8টি কোষ। 8টি কোষ থাকে। 8টি কোষ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা যাতে এই কথাটা অবশ্যই অবশ্যই মনে রাখার চেষ্টা করি যে ভ্রূণথলির ভিতরে 8টা কোষ থাকে। এটা 100% মনে রাখতে হবে, 8টা কোষ। সেই 8টা কোষ সম্পর্কে আমরা জানবো। সো ভিতরে থাকে হলো ভ্রূণথলি, তার চারপাশে থাকে ভ্রূণ সেলাস, ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। ঠিক আছে, আর বাইরের দিকে থাকে এটাকে বলে ডিম্বক মূল, এটাকে বলে ডিম্বক রন্ধ্র। এই জায়গাটাকে বলা হয় ডিম্বক নাভি। আমাদের নাভি কোথায় থাকে? আমাদের আম্বিলিকাস থাকে। তো ডিম্বকের একটা আম্বিলিকাস থাকে, এই জায়গাটাকে বলে ডিম্বক নাভি। আর এই জায়গাটাকে বলে ডিম্বক নাড়ি। নাড়ি মানে দণ্ড, যেটা দিয়ে সে যুক্ত থাকে। সো ছবিটা আসলে আহামরি জটিল কিছু না। এই জায়গাটাকে বলে ডিম্বক নাড়ি, এই জায়গাটাকে ডিম্বক নাভি, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, নিউসেলাস। এই 5টা কথা, আর ভেতরেরটাকে বলা হয় ভ্রূণথলি। এই 6টা কথা আপনি যদি বলে ফেলতে পারেন, তাহলে ডিম্বক ব্যাখ্যা করা খুব একটা কঠিন কিছু না আপনার জন্য। মেইন আলোচনাটা হলো ভ্রূণথলির ভিতরে, সেটাই পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটা ডিম্বকের অংশ নয়। সো ডিম্বক নাড়ি। নাড়ি কথাটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিউনিকুলাস। ইংলিশ নামটা পড়া, যারা মুখস্থ করতে পারো ইংলিশ নাম মুখস্থ করে ফেলতে হবে, খুবই 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 গুরুত্বপূর্ণ অংশ। ডিম্বক নাড়ি কোনটা? ডিম্বকের বোটা। পাতার যেমন বোটা থাকে, ডিম্বকের বোটার নিয়ে অংশটাকে বলা হয় নাড়ি। এটাই, এই নারীর মাধ্যমে কিন্তু এটা অমরার সাথে যুক্ত থাকে, কারণ এটা অমরা থেকেই জন্ম নেয়। আমরা যদি এই কথাটুকু মনে রাখি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এবং এটা দেখো, কোনো কোনো প্রজাতিতে ডিম্বক নারী, ডিম্বক ত্বক, এই যে ডিম্বক ত্বকের সাথে যুক্ত থেকে শিরার মতো গঠন করে যুক্ত অংশটাকে র্যাফি বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে র্যাফি পাওয়া যায় কোন জায়গায়? ডিম্বক নারী। এগুলো সব আনইম্পর্টেন্ট, এগুলো আহামরি খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছুই না, এগুলো লেস ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিব। ডিম্বক নাভি খুব গুরুত্বপূর্ণ, নামটা হলো হাইলাম। ডিম্বকের যে অংশের সাথে এই যে ডিম্বক নাড়ি এবং ডিম্বকের মাঝামাঝি জায়গাটাকে বলা হয় অ্যাকচুয়ালি হাইলাম। এই জিনিসটা তো পুরোটা কেমন কালি হয়ে গেল। আমরা পুরো জিনিসটা যদি একটু মুছে দেওয়ার চেষ্টা করি আমাদের জন্য সহজ। এই জায়গাটা, যে জায়গাটা মুছে দিচ্ছি সেই জায়গাটাকে বলে ডিম্বক নাভি। অর্থাৎ সহজ কথায় ডিম্বকের মূল দেহ এবং নারীর মধ্যে যে সংযোগস্থল,
তাকে বলে ডিম্বক নাভি। এটাই আসবে, সংজ্ঞা আসলে এটুকু আসতে পারে। ভ্রূণ পোষক টিস্যু, ত্বক দিয়ে ঘেরা প্রধান টিস্যুই হলো নিউসেলাস। পরীক্ষা এই লাইনটা থেকে প্রশ্ন আসবে। এই যে এতগুলা কোষ, এই কোষটাকে বলা হয় ভ্রূণ পোষক টিস্যু। দ্যাটস ইট। ডিম্বক ত্বক সাধারণত কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। প্রশ্ন আসলে এটাই আসবে। ঠিক আছে। ডিম্বক রন্ধ্র খুবই গুরুত্বপূর্ণ। তাকায় দেখো, মাইক্রোপাইল। এই যে ইংলিশ নামটা মুখস্থ করাটা ফরজ, একদম ফরজ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ডিম্বকের অগ্রপ্রান্তে ত্বকের ছিদ্র অংশই হলো মাইক্রোপাইল। তো ওই যে প্রশ্নটা করলা, মাইক্রোপাইল কার অংশ? মাইক্রোপাইল কিন্তু ত্বকের অংশ। ঠিক আছে, বহিত্বক অন্তত্বক মিলায়। আমি যে ইংলিশ গুলো পড়াচ্ছি জিজ্ঞাসা করব, ডিম্বক মূল হলো ক্যালাজা। তো তাকায় দেখো, যেখানে পাইল কথাটা পাবা, পাইল মানে ছিদ্র, মাইক্রোপাইল শব্দের অর্থ ক্ষুদ্র ছিদ্র। ক্যালাজা, ক্যালাজা মানে ডিম্বক মূল। দেখো ক্যালাজা নামটা মনে রাখাটা কতটা গুরুত্বপূর্ণ। কোন জায়গাটা ক্যালাজা? উপরের এই জায়গাটা হলো ক্যালাজা। দেখো এখানে ডিম্বক মূল, এটা কষ্ট করে মুখস্থ করতে হবে, কারণ ডিম্বক মূল দিয়ে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে বলা হয় ক্যালাজোগ্যামি। আমরা একটু পরেই পড়বো। তাহলে ডিম্বক মূলকে বলা হয় ক্যালাজা এবং এটাকে বলে মাইক্রোপাইল। এই জিনিসটা মুখস্থ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এবং পরীক্ষা প্রশ্ন আসবে যে ডিম্বকের গোড়ার অংশটার নাম কি? ডিম্বকের গোড়ার অংশটার নাম হলো ক্যালাজা বা ডিম্বক মূল, বা যেখান থেকে ত্বকের সূচনা হয়। কোথা থেকে সূচনা হয়? ডিম্বক মূল থেকে। এই যে সংজ্ঞা দুটা পড়াইলাম, এই দুটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। মৌ যে হাত তুললা, ঠিক আছে, মৌ একটা প্রশ্ন করতে চাও বোধহয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে হাত তুলতা না? বলো আপু। মৌ, আনমিউট করার সুযোগ দিলাম তো বোধহয়, নাকি দেইনি? হ্যাঁ বলো। মৌ প্রশ্ন আছে নাকি নতুন করে ভুলে হাত তুলেছ? আশা করি সবাই শুনতে পাচ্ছ। শোনা যাচ্ছে? ভাইয়া শোনা যাচ্ছে। ঠিক আছে, ফাইন। সো এখানে দেখেন, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল বোধহয় 1 মিনিটের জন্য, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওকে, সো আমরা যে জায়গাটা পড়ছিলাম খুবই গুরুত্বপূর্ণ, নামটা মনে রাখাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ডিম্বক মূল কষ্ট করে একটু মনে রাখবেন। এইবার আমরা চলে আসলাম ভ্রূণথলি। আপনারা সবাই যদি আমাকে একটু কষ্ট করে মনে করাই দেন যে ভ্রূণথলিতে কয়টা কোষ ছিল? ভ্রূণথলিতে কয়টা কোষ? 8টা কোষ। ভ্রূণথলিতে টোটাল 8টা কোষ। ওকে ফাইন। এখানে সবার ভিডিও অন হয়ে আছে, আমি একটু ভিডিওটা অফ করে দিচ্ছি, বোধহয় অনেক নেটের সমস্যা হচ্ছে। ওকে ফাইন। সো ভ্রূণথলিতে টোটাল 8টা কোষ। এমব্রায়ো স্যাক, ইংলিশটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়, ইংলিশটাও আসতে পারে। সো ভ্রূণথলিতে 8টা কোষ। এই 8টা কোষকে দেখো এখানে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় গর্ভযন্ত্র, একটাকে বলা হয় প্রতিপাদক কোষ, আর একটাকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। গর্ভযন্ত্র, প্রতিপাদক কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস। আমি জিনিসটা দেখাই দিচ্ছি, এটা বুঝাইতে আমার 1 মিনিট সময় লাগবে। এই পর্যন্ত বাচ্চাকে এটা পড়াইছি, সবাই আসলে একবারই এটা বুঝতে পারছে। এই পর্যন্ত এমন কখনো হয়নি যে একবারে বুঝতে পারে নাই, আপনারা একবারে বুঝতে পারবেন। সো আমি দেখেন বড় করে আঁকলাম, ধরলাম এইটাই হলো আমার ডিম্বক, ধরলাম আরটা যেমনই হোক, এটা হলো ডিম্বক। এই ডিম্বকের ভিতরে এই হলো আমার ভ্রূণথলি, আমি এই যে এঁকে দিলাম, এই হলো আমার ভ্রূণথলি। দেখো, সো ডিম্বকের এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, সেই জিনিসটা আমি দেখাই দিচ্ছি, আবার রাখছি। সৈয়দ সাগর, পরে তোমার প্রশ্ন নিচ্ছি ভাইয়া। তো এই হলো ডিম্বক। যখন আঁকবেন, এটা হলো ডিম্বক রন্ধ্র। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, ডিম্বক রন্ধ্র, এই জিনিসটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। যারা ক্লাসটা করছো সিরিয়াসলি একটু যদি ক্লাসটা করো, এই জিনিসটা ভালো বুঝতে পারবা। তাকায় দেখো, এইটাকে বলা হচ্ছে ভ্রূণথলি। এই ভ্রূণথলির ভিতরে 8টা কোষ থাকবে, 8টা কোষ। এখন 8টা কোষ 3 ভাগে বিভক্ত। এক মাথায় থাকে 3টা, মাঝখানে থাকে 2টা, আরেক মাথায় থাকে 3টা। আরেক মাথায় যে 3টা থাকে তার মধ্যে মাঝখানে কোষটা হয় অনেক বড়, পাশে 2টা হয় ছোট। এবং আরেক যে পাশ, এই জায়গাটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র। মনে রাখতে হবে, যেই 3টা কোষ ডিম্বক রন্ধ্রের দিকে থাকে তাদেরকে বলা হয় গর্ভযন্ত্র। আমরা যদি এই কথাটুকু মনে রাখি, তাহলে যে 3টা কোষ ডিম্বক রন্ধ্রের দিকে থাকে তাদেরকে বলা হয় গর্ভযন্ত্র। পরীক্ষা যদি প্রশ্ন আসে গর্ভযন্ত্রে কয়টা কোষ থাকে, উত্তর হবে গর্ভযন্ত্রে 3টা কোষ থাকে। আচ্ছা ফাইন। দ্বিতীয় কথা, এই যে গর্ভযন্ত্রের 3টা কোষ, এর মধ্যে মাঝখানে বড় কোষটাই হলো আজকে গল্পের রানী, ডিম্বাণু। যদিও গল্প থেকে আমরা অনেক দূরে চলে গেছি, কিন্তু তাহলে ডিম্বাণু কার অংশ? গর্ভযন্ত্রের অংশ। বাকি 2জন কি?
বাকি দুইজন হলো সহকারী। তোমরা সিনেমাতে সবসময় দেখো যে নায়িকার সাথে দুইজন বান্ধবী থাকে, যাদের সিনেমাতে কোনো সম্মান করা হয় না, যাদের সিনেমাতে থাকলেও যা না থাকলেও তারা শুধু থাকে হচ্ছে নায়িকাকে সাপোর্ট দেওয়ার জন্য, হুদাই থাকে তারা সিনেমাতে। তো এই দুইটা কোষকে বলা হয় হুদাই, এদের নাম হলো সহকারী কোষ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে সহকারী কোষ কয়টা, আপনার উত্তর দিবে সহকারী কোষ 2টা, বা অন্যভাবে মনে রাখবো যে সহকারী কোষ অপর নাম হলো সিনার্জি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে তাহলে এখানে যে 3টা কোষ তার মধ্যে 2টা থাকে সিনার্জিট, একটা থেকে ডিম্বাণু, এই 3টা কোষকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র। আর উল্টা পাশে যে 3টা কোষ, এই 3টা কোষকে বলা হয় প্রতিপাদ কোষ। আমরা যেটা এই কথাটুকু মনে রাখি, উল্টা পাশে 3টা কোষকে বলা হয় প্রতিপাদ কোষ, আর মাঝখানের এই কোষগুলোকে বলা হয় সেকেন্ডারি কোষ। তো আমরা এইটুকুই আসলে শিখবো। তো এখানে তাহলে এই 3টাকে বলা হয় গর্ভযন্ত্র, এই 3টাকে বলা হয় প্রতিপাদ কোষ। প্রতিপাদ কয়টা কোষ হয়? 3টা। আর সেকেন্ডারি কোষ বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয় অনেক সময় এদেরকে, বেশিরভাগ সময় নিউক্লিয়াস বলা হয়, অনেক সময় কোষ বলা হয়। পরীক্ষা প্রশ্ন আসতে পারে সেকেন্ডারি নিউক্লিয়াস কয়টা? উত্তর হচ্ছে যে সেকেন্ডারি নিউক্লিয়াস হলো কয়টা কোষ থাকে? সেকেন্ডারি নিউক্লিয়াসে 2টা কোষ থাকে। তাহলে 3, মাঝখানে 2 আর নিচে 3, টোটাল হয়ে গেল 8টা কোষ। তাহলে গর্ভযন্ত্রে টোটাল 8টা কোষ। আমাকে ভ্রূণথলিতে টোটাল 8টা কোষ। আপনারা আমাকে বলেন গর্ভযন্ত্রে কয়টা কোষ? 3টা সিনার্জি কয়টা? দুইটা আর প্রতিপাদ কোষ কয়টা? আশা করি আমরা সবাই উত্তর করতে পারবো। এই জিনিস যারা ক্লাস করলেন, এই জিনিস কিন্তু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। আমি যদি বলি এখান থেকে প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন যদি আসে, এই জায়গা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ। সো গর্ভযন্ত্রে তাহলে 3টা কোষ থাকে, যার মধ্যে সবচেয়ে বড় কোষটাকে বলবো আমরা ডিম্বাণু, বাইরের ছোট কোষগুলোকে বলবো সহকারী কোষ, বা দেখো ইংলিশ নামটা থাকবে সিনার্জি, বাংলাও থাকতে পারে ইংলিশও থাকতে পারে, খুবই 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 গুরুত্বপূর্ণ। আর প্রতিপাদ কোষে তাকায় দেখেন, প্রতিপাদ কোষ এরা কিন্তু মূলের দিকে থাকে। কয়টা? 3টা, তাই না? রন্ধ্রের ঠিক উল্টা পাশে। আচ্ছা, সেকেন্ডারি নিউক্লিয়াস গুলো সেকেন্ডারি কোষ নামে পরিচিত, এরা 2টা কোষ। সো দ্যাটস ইট। সো এই আমরা কিন্তু পুরোপুরি শিখে গেলাম। এইগুলাই কিন্তু ডিম্বক মূলের পার্ট। এইটা হোমওয়ার্কের মধ্যে থাকবে, ছবিটা আঁকবেন, ছবিটা আঁকে জাস্ট সিগনেচার করতে পারলেই হবে। সো এইটুকু আমি শিখে ফেলতে পারলাম, আশা করি এটা সবাই পারবা। এখন বিভিন্ন প্রকার ডিম্বক, এই জিনিসটা পড়াতে লাগবে 1 মিনিট। দেখো ডিম্বক অনেক কিছুর ভিত্তি করে ডিম্বককে আমরা এখানে দেখা যাচ্ছে ডিম্বককে 4 ভাগে ভাগ করা হয়েছে। ঊর্ধ্বমুখী, যার মুখটা উপরের দিকে থাকবে, নামগুলা তাকায় দেখো, অর্থোট্রোপাস বা অ্যাট্রোপাস। অধোমুখী, অ্যানাট্রোপাস। অধোমুখী বা নিম্নমুখী, বাংলা নামটাই পড়তে হবে, ইংলিশ নামটা দেখে রাখার বুদ্ধিমানের কাজ। এখন থেকে ইংলিশ গুলো গুরুত্ব দিয়ে পড়বো আমরা এই কারণে, কারণ ইংলিশ প্রশ্ন আসা শুরু করছে গত বছর থেকে, আগে এটা আসতো না। পার্শ্বমুখী, অ্যাম্ফিট্রোপাস। বক্রমুখী, ক্যাম্পাইলোট্রোপাস। সবগুলো নামের শেষে একটা জিনিস খেয়াল করে দেখো, ট্রোপাস কথাটা আছে, ট্রোপাস। ট্রোপাস বলতে এখানে ডিম্বকের মুখকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? ঊর্ধ্বমুখী, অর্থোটোপাস। পরীক্ষার জন্য তার মানে ডিম্বকের মুখটা কোথায় থাকবে? উপরের দিকে থাকবে। সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই যে তাকায় দেখো, এই যে ডিম্বকের মুখ, আমরা আগেই বলছি ডিম্বক রন্ধ্রটাকে আমরা বলবো ডিম্বকের মুখ, তাই কিনা? তাহলে ডিম্বকের মুখ, ডিম্বকের মূল এবং ডিম্বক নাড়ি, এই যে ডিম্বকের যে নাড়ি বোটাটা দেখো এক সরল রেখায়। সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোন ধরনের ডিম্বকে ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক নাড়ি এক সরলরেখা অবস্থান করে? উত্তরটা হলো ঊর্ধ্বমুখী, ক নাম্বারটা হলো ঊর্ধ্বমুখী। এটাই কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, একই সরলরেখায় থাকে, ঠিক আছে? 2 নম্বর কথা হলো উদাহরণ কি কি? বিষকাটালি, পানি মরিচ, গোলমরিচ এবং পান। সো এইগুলা আপনি যেই কোনো রকম সূত্র দিয়ে আপনি এগুলা মনে রাখতে পারেন, অসংখ্য অসংখ্য সূত্র আছে, ঠিক আছে? সো এটা আপনি যেই কোনো ভাবে মনে রাখতে পারেন। সো এখানে নামটা, এটা আপনি চাইলে একটা গল্প দিয়েও মনে রাখতে পারেন। সেটা হচ্ছে, কেউ যদি ব্যাপারটা এভাবে মনে রাখতে পারো, কেউ যদি পানি পান করার পর, কেউ যদি পানি পান করার পর গোলমরিচের বিষ খায়, তাহলে সে সরাসরি উপরে চলে যাবে, মানে ঊর্ধ্বে মানে মরে যাবে। তাহলে পানি পান করার পর গোলমরিচের বিষ খাইলে কি হয়ে যাবে? সবাই ঊর্ধ্বে চলে যাবে। সো এই নামগুলো আসলে খুব একটা আহামরি কিছু না, তুমি চাইলে এটাই মনে রাখতে পারো, নাহলে অসংখ্য মনে রাখার সূত্র তুমি নিজেও বের করতে পারো, এটা কোনো ব্যাপার না। কিন্তু উদাহরণটা মনে রাখাটা হলো ভয়ঙ্কর 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 ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায় যে তুমি অংশ নিবা, তুমি দুনিয়ার যেই পরীক্ষায় অংশ নাও, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক, এইচএসসি হোক, এখান থেকেই কিন্তু প্রশ্ন আসবে ঊর্ধ্বমুখী, ঠিক আছে? উদাহরণ কি কি? অধোমুখী বা নিম্নমুখী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে রাখবো যে পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদের ডিম্বকই আসলে অধোমুখী, এবং পরীক্ষা যদি প্রশ্ন আসে কোন ডিম্বকটাকে আদর্শ ডিম্বক বলা হয়,
আদর্শ ডিম্বক বলা হয় অধোমুখী ডিম্বককে। এবং পরীক্ষা যদি প্রশ্ন আসে বেশিরভাগ উদ্ভিদে কোন ডিম্বক পাওয়া যায়, মনে রাখবো বেশিরভাগ উদ্ভিদে পাওয়া যায় অধোমুখী ডিম্বক। এই কথাটা যাতে আমরা অবশ্যই কষ্ট করে মনে রাখি। এবং কোন কোন উদ্ভিদে পাওয়া যায়, বেশিরভাগ উদ্ভিদেই শিম, রেড়ি, ছোলা, এইটুকু কষ্ট করে তারপরে আলাদা করে শিখবা। বেশিরভাগ তারপরে শিম, রেড়ি, ছোলা এই তিনটা অধোমুখী। পার্শ্বমুখী দেখো প দিয়ে পার্শ্ব, প দিয়ে পানা, প দিয়ে পপি, সব খালি প এর খেলা। কোন কোন গাছে তাহলে পার্শ্বমুখী পাওয়া যায়, পপি এবং পানা, এইটুকু আমরা কষ্ট করে শিখবো। পার্শ্বমুখী, ঠিক আছে। বক্রমুখী, বক্রমুখী হলো আমি মনে রাখতাম এভাবে, বস কালকে আসবে, ব দিয়ে বক্রমুখী, স দিয়ে সরিষা, বস, ঠিক আছে, বস কালকে আসবে। সো কালকে দিয়ে কলকা সন্ধ্যা। সো বক্রমুখী কোথায় পাওয়া যায়, সরিষা এবং কলকা সন্ধ্যায়। এইটাই আমরা শিখবো। সো আমরা এখানে তাহলে যা শিখাইলাম উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, আর এখান থেকে এই লাইনটা গুরুত্বপূর্ণ, কোনগুলা বরাবর সরল রেখে থাকবে। সো তাহলে আশা করি উদাহরণগুলো পারা যাবে। উদাহরণগুলো কি বুঝতে পেরেছো কি পড়তে হবে এখান থেকে এমসিকিউর জন্য? জি ভাইয়া। জি ভাইয়া। একদম ঝাড়া ঝাড়া করে ফেলবে। এই জিনিস পরীক্ষার আগে দেখে যাওয়ার কিছু না, মাত্র 2টা করে উদাহরণ আছে, ঝাড় একদম পরে সাইজ করে ফেলবে একদম। এই জায়গাটা যাতে কোনোভাবেই তোমার একদম যাতে তুমি ফুল মানে প্রশ্ন আসলে দেখা মাত্র তুমি উত্তর করতে পারো। লাস্ট থিং, ওকে, আজকে আমরা এই টপিকটা এই অংশটুকু শেষ করে আমরা এই চ্যাপ্টার শেষ করে আমরা 2টা ক্লাস নিব, কোনো সমস্যা নেই। পরের ক্লাসে আমাদের পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এইবার দেখো স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ। একটু বেশি আমি বাড়াই দিলাম। এই জায়গাটা অলরেডি আমরা পড়ে ফেলেছি। আমরা এখন শুধুমাত্র আগে যেটা পড়েছিলাম হুবহু একই জিনিস পড়ে ফেলবো। তাকায় দেখো, স্ত্রী রেণু বা মেগা স্পোর হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ, ওখানে ছিল পরাগ রেণু হলো এটা প্রথম কোষ, এইটুকুই আমরা জানবো। এখন বলা হয়েছে কার্যকরী স্ত্রী রেণুটা, অর্থাৎ যে স্ত্রী রেণুটা বেঁচে আছে সে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এবং বিভাজিত হয়ে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করে, মানে ডিম্বাণু তৈরি করে। এইবার তাকায় দেখো, স্ত্রী গ্যামেটোফাইট এমব্রায়োসাইট বা ভ্রূণথলি নামেও পরিচিত। সো মূলত আমরা পুং গ্যামেটোফাইট বলতে যেমন ডিরেক্ট শুক্রাণু বুঝি, এখানে ডিরেক্ট ডিম্বাণু বোঝানোর আগে দেখো এটার আরেকটা নাম দেওয়া হয়েছে এমব্রায়োসাইট বা ভ্রূণথলি। এবং এই যে ভ্রূণথলি, একটা কোষ থেকে আমরা এখন 8টা কোষ বানাবো। ভ্রূণথলির মধ্যে 8টা কোষ থাকে, ওই 8টা কোষের মধ্যে একটা কোষ হচ্ছে ডিম্বাণু। সো পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে যে এমব্রায়োসাইট তৈরি হয় কোথা থেকে, আলটিমেটলি স্ত্রী রেণু থেকে সেটা তৈরি হলো। এখন এটাই আজকের আমাদের লাস্ট পড়া, যেটা আমরা শিখবো। সবার কাছ থেকে আমি 10 মিনিট চাইবো, তোমরা একটু কষ্ট করে মন দিয়ে শুনবা। এই ভ্রূণথলি 3 ভাবে গঠিত হতে পারে। একটা হলো মনোস্পোরিক, একটা হলো বাইস্পোরিক, আরেকটা হলো টেট্রাস্পোরিক। দেখো খেয়াল করো, পরীক্ষায় আসবে কোনটি গঠন প্রক্রিয়া নয়। দেখো মনো আছে, বাই আছে, ট্রাই কিন্তু নাই। তাহলে সহজেই বুঝতে পারছো নিচের কোনটা ভ্রূণথলি গঠন প্রক্রিয়া নয়, জাস্ট বলে দিবে, ট্রাইস্পোরিক অপশনে দিয়ে দিবে, তুমি কিন্তু দাগায় দিতে পারবা। এখন কোনটাকে বলা হয় মনোস্পোরিক? একটি মনো মানে এক। আমাদের স্ত্রী রেণু কয়টা তৈরি হয়েছিল বলো তো মোট? 3টা নষ্ট হয়ে যায় এবং একটা বেঁচে থাকে। 4টা তৈরি হয়, 3টা নষ্ট হয়ে যায়, একটা বেঁচে থাকে। ওই যে একটা বেঁচে থাকে যখন, সেইটা থেকেই যদি পুরা ভ্রূণথলিতে গঠিত হয় সেটাকে বলে মনোস্পোরিক। যদি 2টা থেকে গঠিত হয় তাহলে সেটাকে বলে বাইস্পোরিক। আর যদি 4টা থেকেই গঠিত হয় সেটাকে বলে টেট্রাস্পোরিক। ঠিক আছে। এখন পৃথিবীর বেশিরভাগ উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়াতেই, শতকরা 75টি উদ্ভিদ 100টার মধ্যে 75টাতেই মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠন করা হয়। পরীক্ষায় এই জিনিসটাই আসবে। এবং মনোস্পোরিক প্রক্রিয়া যে ভ্রূণথলি গঠন প্রক্রিয়া, এটাকে বলে পলিগোনাম ধরন। সো একটু আগে পড়েছিলাম পলিনিয়াম, এটা কিন্তু পলিগোনাম। পরীক্ষা এটা আসবে যে পৃথিবীর কত শতাংশ উদ্ভিদে পলিগোনাম ধরন দেখা যায়? উত্তর হলো 75%। বাকি 25%তে বাইস্পোরিক। তার মধ্যে বাইস্পোরিক গুলা অ্যালিয়াম টাইপ নামে পরিচিত। অ্যালিয়াম সেপা মানে পেঁয়াজ, আমাদের যে পেঁয়াজ রসুন সেইগুলাতে দেখা যায় যে এরকম বাইস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। ঠিক আছে। এবং এটা হলো অ্যালিয়াম টাইপ। বাইস্পোরিকটা হলো অ্যালিয়াম, একটা বাইস্পোরিকের বেশ কয়েকটা টাইপ আছে, তার মধ্যে একটা হলো অ্যালিয়াম টাইপ। আবার টেট্রাস্পোরিক, এটা 7 প্রকারের হয়। এগুলো থেকে এমসিকিউ আসা যথেষ্ট কঠিন। তারপরও টেট্রাস্পোরিক প্রক্রিয়ায় যে ভ্রূণথলি গঠিত হবে সেটা আবার 7 রকম হতে পারে। তার মধ্যে একটা হলো
পেপারোমিয়া টাইপ যেটা 16 নিউক্লিয়াস বিশিষ্ট, আরেকটা হলো ফ্রিটিলারিয়া টাইপ যেটা 8 নিউক্লিয়াস বিশিষ্ট। এখন এগুলো বোল্ড হরফে দেওয়া আছে, কিন্তু এগুলো কি পরীক্ষা আসবে কিনা আমি তোমাদের সবাইকে বলে দিলাম, এবং লেস ইম্পর্টেন্ট। এই পুরো প্যারা থেকে যদি একটা তথ্য আসে সেটা হলো পলিগোনাম ধরন। এই কথা, এটার অর্থ কি? এটার অর্থ হলো পৃথিবীর 75% উদ্ভিদই মনোস্ফোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। এটাকে কি নামে ডাকা হয়? পলিগোনাম ধরন। এইটাই সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ, পলিগোনাম ধরন। যারা ক্লাস করছো এটাই কিন্তু পরীক্ষা পাবা মেডিকেল ভর্তি পরীক্ষায়, ঠিক আছে? এবং এইটা বিজ্ঞানী স্ট্রাসবার্গার, কেন এটার নাম পলিগোনাম ধরন? কারণ এটা পলিগোনাম নামক উদ্ভিদে এটা প্রথম খুঁজে পাওয়া যায়, এবং এটা অ্যালিয়াম টাইপ নামে পরিচিত কারণ এটা অ্যালিয়াম নামক উদ্ভিদে পাওয়া যায়, এটা এই উদ্ভিদে পাওয়া যায়, এটা এই উদ্ভিদে পাওয়া যায়, এই জন্য। পলিগোনাম ডাইভারিকেটাম নামক উদ্ভিদে মনোস্ফোরিক প্রক্রিয়ার প্রথম বর্ণনা দেন বিজ্ঞানী স্ট্রাসবার্গার। সো এই যে পুরা প্যারাটা পড়াইলাম, এখান থেকে কোন জিনিসটা না পড়লেই নয়, এগুলো কিন্তু পোলাপান পড়ে কিন্তু বেশিরভাগ পোলাপান পারে না। খুব গুরুত্বপূর্ণ হলো ইমব্রায়োসাইট বা ভ্রূণথলি স্ত্রী গ্যামেটোফাইটের অপর নাম, 3 ভাবে তৈরি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনোস্ফোরিক, যেটার ধরনটা হলো পলিগোনাম ধরন। এটাই সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ, এটাই পরীক্ষায় আসবে। টোটাল 3 ভাবে হতে পারে। এখন কিভাবে তৈরি হয় আমরা জাস্ট ছবিটা তাকাই দেব। দেখো এখানে প্রথমে ছিল একটা কোষ, স্ত্রী রেণু মাতৃকোষ, সেখান থেকে তৈরি হলো 4টি স্ত্রী রেণু, 1টা 2টা 3টা 4টা। আমরা পড়বো মনোস্ফোরিক ধরন, তার মানে বাকি 3টা নষ্ট হয়ে যাবে। 3টি নষ্ট, প্রায় এরা নষ্ট হয়ে গেল। ওদের খাবারটা খেয়ে নিল একজন কর্মক্ষম স্ত্রী রেণু। ওর ভিতরে একটা নিউক্লিয়াস ছিল, সে প্রথমে 1টা থেকে 2টা বানাবে, 2টা থেকে 2 2 4। সব জায়গায় কিন্তু মাইটোসিস হচ্ছে, তাকায় দেখো কোনো মিওসিস না কিন্তু, কারণ এই জায়গা থেকে কিন্তু সে এন হয়ে গেছে। এখান থেকে কিন্তু এই যে 12 মায়োসিস হলো, এরা কিন্তু সব এন, এরা কিন্তু এন এন। এখানে কিন্তু এও এন এও এন এন এন, প্রত্যেকটা আবার মাইটোসিস হবে। এপাশে 4টা এপাশে 4টা, 4টা হওয়ার পর প্রত্যেক পাশ থেকে একটা করে মাঝখানে চলে আসবে, দ্যাট ইজ কল্ড মেরোনিউক্লিয়াস। এবং মেরোনিউক্লিয়াসের পর এক পাশের মধ্যে একজন হয়ে যাবে ডিম্বাণু। এখন প্রশ্ন হবে যে ভাই কে ডিম্বাণু হবে? এটা জেনেটিক প্রক্রিয়া ঠিক করে দিবে যে কে ডিম্বাণু হবে। শুরুতে সবাই একই রকম থাকে, এর মধ্যে একজন রানী হয়ে যায়, বাকিরা সবাই তার খেদমতে নিযুক্ত হয়। যেমন বাংলাদেশের যেমন প্রধানমন্ত্রী, ধরো তিনিও তো আমাদের মতো রক্ত মাংসের মানুষ, ভাগ্য ঠিক করে দিছে, পরিশ্রম ঠিক করে দিছে কে প্রধানমন্ত্রী হবে। যেমন রাজা, সেও তো মানুষ। তো এখানে সবগুলা কোষ একই রকম, মাঝখানে একজন হয়ে যায় ডিম্বাণু বা রানী, আজকের গল্পের নায়িকা, এই হলো ডিম্বাণু। তার পাশে 2টা যেগুলো শুধুমাত্র নাচানাচি করে তারা হলো সিনার্জিট, এই হলো 2জন হলো সিনার্জিট সহকারী কোষ। আর এই পাশে এই হলো সিনার্জিট, আর এই পাশে 3জন হলো প্রতিপাদক কোষ, মাঝখানে জন হলো সেকেন্ডারি নিউক্লিয়াস। তো এই প্রক্রিয়াটা তুমি একদম সহজ বাংলা ভাষায় লিখবা। কিভাবে বাংলা ভাষায় লিখবা? যে স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মায়োসিসের মাধ্যমে কর্মক্ষম স্ত্রীরেণু তৈরি হয়, সেখান থেকে 1টা থেকে 2টা হয়, 2টা থেকে 4টা হয়, 4টা থেকে 8টা হয়, 8টা হওয়ার পর এপাশ থেকে একজন এপাশ থেকে একজন, 2জন মাঝামাঝি চলে আসে, মাঝামাঝি সে তারা সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে। এক পাশে ডিম্বাণু তৈরি হয়, 2 পাশে তারা সহকারী কোষ তৈরি হয়, আর এক পাশে 3জন মিলে তৈরি করে প্রতিপাদক কোষ। এইখানে এই জিনিস পুরোটা আপনি যদি রিডিং পড়ে ফেলেন, রিডিং পড়লে এইটাই আমি যেটা পড়াইলাম এইটাই দেওয়া আছে এখানে। এখন এইটা তো আসলে ভর্তি পরীক্ষায় আসবে না, ভর্তি পরীক্ষার জন্য আমি তারপরে তোমাকে, যেহেতু আমি বলেছি যে আমরা পুরো বইটাই একদম ভালো মতো আলোচনা করব, এবং এইচএসসি যেহেতু 22 স্টুডেন্ট আছে এখানে, অনেকে এইচএসসি 21 স্টুডেন্ট আছে, অনেকেই চ্যাপ্টারটা ভালো করে পড়েনি। এটা জাস্ট বাংলা কথাই লিখবা, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, দ্যাটস ইট, ঠিক আছে? এবং মাঝখানে যে 2জন চলে আসে, তারা যে একসাথে মিলিত হয়ে তারা এক নিউক্লিয়াস তৈরি করে, এই জন্য এটাকে বলা হয় ফিউশন নিউক্লিয়াস। ফিউশন মানে যুক্ত হওয়া। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ফিউশন নিউক্লিয়াস এ কয়টি কোষ থাকে? উত্তর হচ্ছে 2টা, বা কয়টা নিউক্লিয়াস থাকে? 2টা। এই হলো ফিউশন নিউক্লিয়াস, মাঝখানে নিউক্লিয়াসকে ফিউশন নিউক্লিয়াস বলেও ডাকা হয়। এই তো আমরা শিখে ফেললাম। এইবার বাকি এই কথাগুলো আমি এখন যা পড়াবো এগুলো আমি আগেই পড়াইছি। সেটা হচ্ছে 3টা মেরু ডিম্বক রন্ধ্রের দিকে 3টে নিউক্লিয়াসকে একসাথে বলা হয় গর্ভযন্ত্র, যার আরেকটা নাম ডিম্বাণু যন্ত্র, যার আরেকটা নাম এগ অ্যাপারেটাস। দেখো 3টা নাম, এটি যে কোনো একটা নাম পরীক্ষায় আসবে, তুমি কিন্তু বিপদে পড়ো না। ডিম্বাণু যন্ত্র বলতে যা বোঝায়, এগ অ্যাপারেটাস বলতে তাই বোঝায়, গর্ভযন্ত্র বলতে তাই বোঝায়। মাঝখানেরটাকে বলা হয় ডিম, এগ, ওভাম বা ডিম্বাণু। তাকায় দেখো এগ, ডিম্বাণুর ইংলিশটার দিকে তাকায় দেখো, ডিম্বাণুর ইংলিশ কিন্তু হলো এগ, ঠিক আছে? ডিম্বাণুর ইংলিশ কিন্তু হলো ওভাম, ডিম্বাণুর ইংলিশ কিন্তু ওস্ফিয়ার। এগুলো প্রত্যেকটাই কষ্ট করে পড়তে হবে। বাংলায় আমরা একে ডিম্বাণু বলি,
অ্যাকচুয়ালি তুমি যদি ডিম বলতে চাও কোনো সমস্যা নেই, ডিম্বাণু বলা হয় কারণ অনেক ছোট ডিম, এই ডিমটা অণু সাইজের, অণু পরিমাণ, সেই জন্য অণু পরিমাণ সাইজ বলে আমরা একটি ডিম্বাণু বলি। তুমি ডিম বলতে চাইলে কোনো সমস্যা নাই। এর দুই পাশের নিউক্লিয়াস গুলোকে সিনার্জিড বলা হয় বা সাহায্যকারী কোষ, দেখতে পাচ্ছ? আর বাকি কোষগুলোকে বলা হয় প্রতিপাদক নিউক্লিয়াস বা প্রতিপাদক কোষ। সো দ্যাটস দ্য থিং। এই সব কিছু মিলিয়ে, এই সব কয়েকটা মিলাই কিন্তু আমাদের স্ত্রী গ্যামেটোফাইট, এই সবগুলাকে মিলিয়ে স্ত্রী গ্যামেটোফাইট বলা হয়। এবং তাকায় দেখো, স্ত্রী গ্যামেটোফাইটের মধ্যে কিন্তু নিউসেলাস কোষটা নাই। আমরা ভ্রূণথলির ভিতরে যে কোষগুলা, সেগুলোই শুধুমাত্র কিন্তু স্ত্রী গ্যামেটোফাইটের অংশ। পরীক্ষা কিন্তু দিয়ে দিবে, নিউসেলাস কিন্তু স্ত্রী গ্যামেটোফাইটের অংশ না, ঠিক আছে? এবং এই স্ত্রী গ্যামেটোফাইট একইভাবে পুরুষ মূলত স্পোরোফাইটের উপর নির্ভরশীল। সো আমরা এই মোটামুটি শিখিয়ে ফেলতে পারলাম। আশা করি এটা পুরাটাই আপনি ব্যাখ্যা করতে পারবেন। সো যা পড়াইলাম, যারা ক্লাস করলে 158 জন, জিনিসটা কি পারা যাবে না ইনশাল্লাহ? নায়িকার জন্ম হয়ে গেল। সো আমরা নেক্সট ক্লাসে জাস্ট নিষেক পড়বো, তাদের মিলনটা দেখবো। আজকে তাদের জন্ম দেখলা, এবং নেক্সট ক্লাসে বাকি অংশটুকু আলোচনা আমরা শেষ করব। আজকে মূল বোঝাবুঝির অংশটা এখানে শেষ করলাম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এর উপরে কি এক্সাম হবে? এইটুকুর উপরে এক্সাম, এইটুকু থেকে এক্সাম তোমরা নিজেদের মধ্যে নিয়ে ফেলছো, যা যা প্রশ্ন হওয়া সম্ভব তোমরা সবকিছু একে অপরকে করে ফেলেছো। তো সবাই আমাকে, হ্যাঁ বলো। কালকে যে মুক্তিযুদ্ধ পরীক্ষা, ওখানে কি আছে যে নির্বাচন বা ৬৯ গণঅভ্যুত্থান এগুলো তো নাই, শুধু মুক্তিযুদ্ধের? আমি পড়াইনি, সেটা থেকে থাকবে না, চিন্তা করো না। আপনি তো পড়াইছেন নির্বাচন, তারপরে গণঅভ্যুত্থান, কিন্তু এগুলো থেকে থাকবে না, জাস্ট মুক্তিযুদ্ধের অংশটা। আরে বাবু, এখানে যারা একদম নতুন জয়েন করেছে তারা নাও বুঝতে পারো। তার এটা আমাদের যারা সাধারণ জ্ঞান ইংলিশে যারা আগে ক্লাস করেছে তাদের জন্য। তাদের একটা পরীক্ষা হবে আগামীকাল, সেটা নিয়ে কথা হচ্ছে। আমি যা পড়াইছি মেজবা তাই থেকেই পরীক্ষা হবে কালকে, বা যে প্রশ্নটা করলাম, আমি ইংলিশে নাকি প্রশ্ন করছো। ওকে, সো আজকে যেটা আমরা শিখলাম এইটুকু আশা করি পারা যাবে। এটা আমরা একটু ডিটেইল পড়ালাম। এটা কিন্তু নর্মালি আমরা ডিটেইল কখনো পড়ি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে 3-4 পদের স্টুডেন্ট আছে, সেজন্য আমরা একটু ডিটেইল পড়লাম। যারা সেকেন্ড টাইমার ছিল, কেউ আছো নাকি? জি ভাই, আমি রাফি। কে ভাই? জুম ইউজার রাফি। আমি তো সেকেন্ড টাইমার। আচ্ছা, জুম ইউজার, তুমি এই চ্যাপ্টারটা আগেও পড়ছিলে, আশা করি তোমার এখন এই অংশটার ভুল হবে না, তাই তো? জি ভাই। এবং বারবার পড়লে মনে রাখবা যে জিনিসগুলা ব্রেনের মধ্যে আরো বেশি প্রবেশ করে। ওকে, তো আমরা যারা নতুন ক্লাস করলা, আজকে প্রথম ক্লাস, তোমরা কি বুঝতে পেরেছো যা যা পড়লাম? পারা যাবে ইনশাল্লাহ। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করব। এই চ্যাপ্টার শেষ করলে তারপরে এই চ্যাপ্টারের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখো প্রত্যেক লাইনে লাইনে এটার এমসিকিউ আছে। অন্য চ্যাপ্টারে কিন্তু এমন না যে এটা লাইনে লাইনে এমসিকিউ, এটার অ্যাকচুয়ালি প্রতি লাইনে লাইনে এমসিকিউ বের করা সম্ভব, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং অনেকেই আবার ভয় পায় এই চ্যাপ্টারটা। ভাইয়া কালকে জিকে ইংলিশ ক্লাস হবে? হ্যাঁ, কালকে অ্যাকচুয়ালি জিকে ইংলিশ ক্লাস হবে। কালকে জিকে ইংলিশ ক্লাসই আমরা নিব। আমি বলে দিব একটু ক্লাস শেষে, আজকে ক্লাস শেষে বলে দিব যে কি ক্লাস হবে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন নেওয়ার জন্য রাজি আছি। কারো কালকে যে ওই যে মুক্তি যে শর্ট ফিল্মটা দিছিলেন, ওইখানে জ্যাকব যখন নিয়াজিকে আর কি কনভিন্স করে, তখন নিয়াজি উপর মহলে কারোর সাথে কথা না বলেই কেন সারেন্ডারের জন্য রাজি হয়ে যায়? নিয়াজি অ্যাকচুয়ালি উপর মহলের সাথে কথা বলেছে, ওই আধা ঘন্টা 30 মিনিটে সে অ্যাকচুয়ালি উপর মহলের সাথে কথা বলেছে, ঠিক আছে? এবং যারা যারা ক্লাস মোটামুটি আমাদের আলোচনা শেষ বোধ হয়, যারা প্রশ্ন থাকলে সে থাকতে পারো, নাহলে বাকিরা চলে যেতে পারো। আজকের ক্লাস এইটুকু আলোচনা। ভাইয়া, আজকের ক্লাসের শুরুতে একজন প্রশ্ন করতে চাইছিল। ওকে, ইয়েস ওকে প্রশ্ন করার সুযোগ দেই, এবারও প্রশ্ন করার সুযোগ পাবে। মিজানুর না কে জানো? হ্যাঁ, মিজানুর রহমান মনে হয়। মিজানুর, থ্যাংক ইউ সো মাচ, জাস্ট থ্যাংক ইউ মিজানুর। তুমি থাকলে প্রশ্নটা করো। আর অ্যাকচুয়ালি লেফটেন্যান্ট নিয়াজি আলোচনা করেছেন মোস্ট প্রবাবলি, নিয়াজির বই পড়লে সেটা জানা যাবে। তবে মুক্তি যে শর্ট ফিল্মটা, এই শর্ট ফিল্মটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রুথ, ওটা কিন্তু কোনো বানানো গল্প না, অ্যাকচুয়ালি এরকমটাই ঘটেছে। তোমরা জ্যাকবের ইন্টারভিউ দেখতে পারো ইউটিউবে, জেনারেল জ্যাকবের ইন্টারভিউ দেওয়া আছে ইউটিউবে, তোমরা চাইলে সেটা দেখতে পারো, এবং সেটাতে তিনি এই ঘটনাটি ব্যাখ্যা করেছেন, ঠিক আছে? এবং এটা অ্যাকচুয়ালি সত্য, এবং জ্যাকব নিজে অবাক হয়ে গিয়েছিল যখন নিয়াজি আসলে এই জিনিসটা মেনে নিয়েছে। তো নিয়াজি, তবে মজার বিষয় হচ্ছে সারেন্ডার করার আগে পাকিস্তানিরা কিন্তু তার 2 দিন আগে থেকেই ব্রিটিশ আমেরিকান এম্বাসিতে তারা যোগাযোগ করছিল যে তারা সারেন্ডার করতে চায়, সারেন্ডার না, তারা যুদ্ধবিরতি চায়। সো জ্যাকব যখন আসলে তাকে চেপে ধরে, তখন সে আসলে ভেবেছে যে তারা আসলে কোণঠাসা হয়ে পড়েছে। পুরো গ্রাউন্ড তথ্য তার কাছে পুরোপুরি হয়তো বা ছিল না। আচ্ছা মিজানুর, তুমি আছো নাকি? কষ্ট পেয়ে চলে গেছো?
কষ্ট পেয়ে চলে গেছে বোধহয়। আচ্ছা, প্রশ্নে কখন না কখন প্রশ্নটা করবে, আমরা উত্তর দিয়ে দিই। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া এই ক্লাস